So, welcome all you to our very important Zoom talk. আমরা CSCS এর ক্লোজ সার্কেলের লোকজন আলোচনা করতে বসছি। বিষয়টার অবতারণা করেছেন আমাদের তরুণ বুদ্ধিজীবী জনাব জাহিদ হাসান হৃদয়। তো জাহিদ হাসান হৃদয় যদি মিনিট 10-15-র মধ্যে, প্রেফারেবলি 10 মিনিটের মধ্যে যদি আপনি আপনার বক্তব্যটা উপস্থাপন করতেন, তারপরে আমরা আলোচনাগুলো শুরু করতে পারতাম। আসসালামু আলাইকুম স্যার। আমার তো কোনো প্রিপারেশনই ছিল না, হুট করে আসলে ওই একটা ছিল, বিকালবেলা একটা ওয়ার্কশপ ছিল সন্ধ্যায়, ওটা ক্যান্সেল করার কারণে সুযোগ হলো আর কি, যে এটাতে জয়েন করে মানে মাসুদ ভাইকে আমি বললাম যে আজকে ব্যবস্থা করেন। তাহলে তো আমি ওইভাবে আসলে প্রিপারেশন নিই নাই, বাট আমার ওই লেখাটা আমি ভাবছিলাম যে ওই সেকুলারিজম নিয়ে আমাদের আগে একটা যে ছিল, জুম টক ছিল, তো ওইটাতে তো মোটামুটি কিছু ব্যাপার ডিসকাশন হয়ে গেছিল। তো আমি ভাবছি যে এটাতে আবার মানে নতুন করে আবার নতুন কি বলবো, কিন্তু তারপরেও আম, মাসুদ ভাই বলল যে বলার জন্য। তো আসলে এই টপিকটা হলো গিয়ে কি ইসলামের রাষ্ট্র সংক্রান্ত সংক্রান্ত আর কি। যে আমি ওই দিন আসলে পোস্ট করলাম আমাদের গ্রুপটাতে, পোস্ট করছি যে এটা যে ইসলামের রাষ্ট্র জিনিস, রাষ্ট্রের যে কনসেপ্ট, এটা কিন্তু অবভিয়াস একদম। যখন আমরা একদম শুরু থেকেই দেখি ইসলামী শাসন ব্যবস্থার কথা চিন্তা করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, এরপর থেকেই কিন্তু ওনার একটা পলিটিক্যাল কার্যক্রম, যেটা বলতে যা বোঝায় আর কি, উনি তা শুরু করছেন আর কি। তো মদিনা রাষ্ট্র গঠন, এরপর প্লাস মানে শরিক হিসাবে ইহুদি বা অন্যান্যদেরকে নেয়া, প্লাস ওরা ওরা এক প্রকার নাগরিক ছিল আর কি ওইখানে চুক্তির ভিত্তিতে। এরপর পরবর্তীতে খোলাফায়ে রাশিদুনের সময়ও দেখা গেল যে মুসলিমরা মানে ইসলামের সাথে রাজনীতির যে ব্যাপারটা, এটা একদম খুবই অঙ্গাঙ্গি ভাবে জড়িত। যদিও আমরা এটা বলতে পারি যে একদম শুরু থেকে আহ, মানে ইসলামী রাজনীতি, মানে ইসলামের সাথে রাজনীতির যে অঙ্গাঙ্গি সম্পর্ক, ওইটা হয়তো বা শুরুতে একদম ওইরকম ছিল না। যেমন যখন মক্কার যুগ ছিল, মক্কার যুগে আমরা দেখলাম যে প্রথম ওই ঈমান সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে, ঈমান, ইবাদত, তারপর আখিরাত, এই ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি কনসার্ন ছিল। কোরআনের আয়াত, রেফারেন্স বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াত, এগুলো মিলিয়ে। কিন্তু মদিনায় যাওয়ার পরপরই দেখা গেল যে ইসলামী রাষ্ট্র সংক্রান্ত বা আহ, ওই যে আইন কানুন, নিয়ম, এগুলো সংক্রান্ত আয়াতও অনেক নাজিল হওয়া শুরু হলো, এবং কি মুসলিমরা কিভাবে চলবে, শত্রুর মোকাবিলা কিভাবে করবে। এরপর হলো গিয়ে ইসলামের যে মিলিটারি যে সিস্টেমটা বা জিহাদের ব্যাপারটা, এগুলো বারবার আসতে লাগলো আর কি। তো এরপর খোলাফায়ে রাশিদুনের সময়, খোলাফায়ে রাশিদুনের সময় এটা লিগেসিটা ওনারা কন্টিনিউ করছেন, বাট যদিও ব্যাপারটা আসলে ডিফাইন্ড না, মানে কেমন ইসলামিক পলিটিক্যাল সিস্টেমটা আসলে যে কিরকম, এগুলো আসলে কোনো ডিফাইন্ড আমার কাছে মনে হয় না আর কি। যেমন সাহাবাই কেরামের টাইমে বা ওই যে খোলাফায়ে রাশিদুনের টাইমে দেখা গেল যে 4 জন খলিফা 4 ভাবে মনোনয়ন লাভ করলো। এরপর ওনারা ওনাদের কার্যক্রম ওইভাবে পরিচালনা করছেন। এরপরে দেখা গেছে যে তো উমাইয়া পিরিয়ডে ওই খলিফায়ে রাশিদুনের সিস্টেমটা প্রায় রাজতন্ত্রের মতো হয়ে গেছিল আর কি। ওই যে মাওলানা মধুরী একটা বই আছে যে খেলাফত ও রাজতন্ত্র, মানে উনি দেখাইছেন যে খিলাফত সিস্টেমটার সাথে রাজতন্ত্রটা কিছুটা ডিফারেন্ট বলতে কি, মানে ইসলামের সবকিছুই ঠিক আছে, কিন্তু সিস্টেমটা হয়ে গেছে যে মানে পিতা পুত্র, মানে পিতার পরে পুত্র, এই লিগেসিটা হয়ে গেছে আর কি, যেটা খোলাফায়ে রাশিদুনের সময় ছিল না। কিন্তু পরবর্তীতে উমাইয়া পিরিয়ডে এসে তারা কি করলেন, ওই যে পিতার পুত্র হয়ে গেল খলিফা। কিন্তু ব্যাপারটা যাই হোক না কেন, রাজতন্ত্র যদিও হয়েছে, বাট এখানে একটা জিনিস তারা লিগেসি কন্টিনিউ করছেন, তা হলো গিয়ে যেমন খলিফারাই ম্যাক্সিমাম সময় ইমাম ছিলেন। তারা তারাই তারাই মসজিদের ইমামতি করতেন। আহ, যেমন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, উনিও একজন ছিলেন, ইমাম ছিলেন। এরপর ওনার ছেলে যে ছিলেন, উনিও ইমামতি করছেন, বা এইভাবে কন্টিনিউ হয়েছে। এবার ইভেন আমরা যদি দেখি যে উসমানী খিলাফতের সময়ও মানে ম্যাক্সিমাম উসমানী খলিফাও কিন্তু ইমামতি করছেন, এই আর কি ব্যাপার। তো
আর ওইখানে যে ইসলামের রুলিংসটা আসলে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে আহ, মানে ওই উমাইয়া পিরিয়ড, আব্বাসি পিরিয়ড, এরপরে ফাতিমি পিরিয়ড, এরপর উসমানী পিরিয়ড, বিভিন্ন সময়ে তারা নিজেদের মানে নিজেদের এক ধরনের কি বলা যায়, মানে নিজেদের যে সভ্যতার প্রতীক বা ওই প্রতীকী অর্থে তাদের ভিতরে অনেক কিছু ভিন্নতা ছিল। যেমন উমাইয়ারা মানে আব্বাসীয়রা হুবহু উমাইয়াদের মতো ছিলেন না, আবার ফাতিমিরা হুবহু আব্বাসীদের মতো ছিলেন না, আবার উসমানীয়রা ছিলেন ডিফারেন্ট। তো কিন্তু তাদের ভিতরে একটা জিনিস কমন ছিল যে তারা মানে ইসলামী সভ্যতার মানে লিগেসি বহন করতেন। তারা একটা জিনিস ব্যাপার হলো গিয়ে তারা এই ব্যাপারটা ওন করতেন যে তারা ইসলামের খলিফা, এভাবে তারা নামও দিচ্ছেন। যে যেমন উসমানীরা প্রথম অবস্থায় তারা সুলতান হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু একটা পর্যায়ে তারা বললেন যে তারা খলিফাতুল মুসলিমিন, মানে মুসলিম জাহানের খলিফা, প্রতিনিধি। তো এই হিসাবে তারা মুসলিম মানে পপুলেশনের বা মুসলিম জাহানের যে প্রতিনিধিত্বের ব্যাপারটা, এই জিনিসটা তারা ওন করছেন। এবং কি শেষ খলিফা আব্দুল মজিদ মনে হয় ওনার নাম, তো উনি পর্যন্ত কিন্তু এই লেগেসিটা বহন করছেন। তো এই হলো গিয়ে ব্যাপার যে খিলাফতের সাথে মানে সব সময় আহ মানে খিলাফত এবং কি ধর্মীয় দায়িত্ব বলতে আমরা যা বুঝি, এগুলো কিন্তু এক না হলেও ইন্টার রিলেটেড ছিল। মানে এখন বর্তমানে আমরা সেকুলারিজম বলতে, ওয়েস্টার্ন সেকুলারিজম বলতে যা বুঝি যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই ধরনের একটা কনসেপ্ট, এই ব্যাপারটা কিন্তু তখন ছিল না। মানে ওই যে ইশরাক ফাহিম যা যেভাবে বলে আর কি, যে ইসলামের এক ধরনের ইয়া ছিল, কি বলে, আহ এক ধরনের আধিপত্য ব্যাপার ছিল আর কি, হেজিমনিটা ছিল, এই আর কি। তো এই ব্যাপারটা মানে মুসলিম শাসকরা সবসময় এই ব্যাপারটা ধারণ করছে এবং কি বহন করছে। তো ওইটা হয়েছে যে এখন পর্যন্ত আমার মানে বোঝা একটা ব্যাপার যে মানে সেকুলারিজমের ব্যাপারটা বা যেভাবে আমাদের বর্তমানে বিশেষ করে বামপন্থী বা এই আমাদের প্রধান আহ, প্রধান রাজনৈতিক দলগুলো যেভাবে সেকুলারিজমকে বুঝে, তো ওই 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 অর্থে কিন্তু ইসলামিক সেন্সটা মানে সেন্সটাকে তারা ধারণ করতে পারে না, বা ইসলামিক সেন্সটা আসলে ওই রকম না, ওই ধরনের সেকুলারিজমটা আসলে ওই রকম না, ওই রকম একটা ব্যাপার না আর কি। তো ইসলামের সাথে মানে রাজনীতি এবং কি ধর্ম প্লাস অন্যান্য অনুষঙ্গ ব্যাপারগুলো আসলে একদম মিলেমিশে একাকার বলা যায়। তো এই জন্য আমি আমার লেখাটা আসলে এই ব্যাপারটা নিয়ে। কিন্তু পরবর্তীতে আমার এন্ডিংটা ছিল এরকম যে ইসলামী রাজনীতি আসলে এটা ফিক্সড কোনো ব্যাপার না আর কি, বা আমি ফিক্সড কোনো কিছু বুঝি না, বা বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে ইসলামটাকে রিপ্রেজেন্ট করে, তারা কিন্তু এক ধরনের ইসলামকে রিপ্রেজেন্ট করে না, বা ইসলামী রাজনৈতিক এক ধরনের ইসলামিক পলিটিক্যাল সিস্টেমকে তারা রিপ্রেজেন্ট করে না। বিশেষ করে যারা জিহাদিস্ট মুভমেন্ট গুলো আছে যারা, তাদের রিপ্রেজেন্টেশনটা একরকম। আবার যারা কিছুটা গণতান্ত্রিক ভাবধারায় আছে তাদের প্রেজেন্টেশনটা অন্যরকম। এবং কি যারা আবার বলা যায় যে কি আহ আহ, কওমি ঘরানার বা ইখওয়ানি ঘরানার, তাদের সবগুলার আবার ওই যে বললাম না গণতান্ত্রিক গণতান্ত্রিক ধ্যান ধারণায় যারা বিশ্বাস করে, তারাও কিন্তু একদম যে একই রকম তাও না। ওই গণতান্ত্রিক ধ্যান ধারণার ভিতরে অনেকগুলা ভ্যারিয়েশন আছে। এই কারণে আহ, তারা একজন একজনকে খারিজ করে, তারা বলে যে আসলে আহ, ও ও রাইট না বা। তো আমি ব্যাপারটা যেটা বুঝাইতে যাচ্ছি যে আমি আসলে ক্লিয়ার না এই ব্যাপারটা। ইসলামিক রাজনৈতিক ব্যবস্থা তো অবভিয়াস, এটা আমি জানি, বুঝতেছি, একদমই অ্যাকুরেট। মানে এই ব্যাপারটা আমার কাছে মনে হয় আর কি। আপনি যেটা বলছেন যে মানে ক্রমধারার অবলম্বনের ব্যাপারটা, ওটা তাও বুঝলাম যে আচ্ছা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ক্রমধারা অবলম্বন করলাম, বাট আমার এন্ড গেমটা কোথায়? আমি কোন মডেলটা বা কি ধরনের একটা ব্যাপার আমি চাই, ওইটার কি কোনো মানে ডিজাইন করা কোনো কিছু, ওইটা কি ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড কোনো কিছু? তো আমার কাছে এখনো ব্যাপারগুলো আসলে ক্লিয়ার না একদম। তো মাঝখান দিয়ে আমি একটা নিয়েছিলাম যে ইনিশিয়েটিভ, ওইটা হলো কি আমি আহ, যতগুলো ইসলামিক পলিটিক্যাল মুভমেন্ট বা দল বা যেই ধরনেরই ইয়া হোক, লিবারাল হোক বা এক্সট্রিমিস্ট হোক বা মধ্যমপন্থী যারা হোক, যাই হোক না কেন, সবার লিটারেচার গুলো আমি পড়বো। আমি বোঝার চেষ্টা করবো যে তারা আসলে কি চায়, বা ইসলামী রাষ্ট্র জিনিসটা আসলে কি, বা শরিয়া বলতে আসলে কি বোঝায়। তো এটা একটা অনগোয়িং প্রসেস। আমি ওই ওই ইউসুফ আল কারদাবির যে বইটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা
তত্ত্ব ও প্রয়োগ এই বইটা নিয়ে শুরু করছি। আমি এখনো কয়েক পৃষ্ঠা পড়ছি, বা বেশি করে পড়া হয়নি, এই আর কি। এতটুকু স্যার আমার বলার। হুম হুম, থ্যাংক ইউ। তো আসলে এই মানে লেখাটার প্রেক্ষিতে আলোচনাটা হলো, আলোচনাটা আমাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং রিলেটেড। হ্যাঁ, মানে লেখাটার মধ্যে আমাদের কনফাইন থাকতে এমন কথা না। লেখাটা আমি এখন বের করেছি, বের করে একটু করে দেখলাম। তো যাই হোক, আমি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওকে, যে আহ, মানে কালকে আমি একটা সাক্ষাৎকার পড়ছিলাম, আচ্ছা। শুনছিলাম, পড়ছিলাম না, শুনছিলাম। ডক্টর আকরাম নদভীর সাক্ষাৎকার নিছে ডক্টর ইয়াসির কাদি। ওকে, হুম তো খুব মজা পাচ্ছিলাম, এবং এটার উপরে আমি বেশ বিস্তারিত কয়েক পৃষ্ঠার নোট নিয়েছি। পরে আমি ভাবলাম যে আসলে সাক্ষাৎকারটা আমাদের মানে হুবহু ট্রান্সলেট করাটাই বেটার আর কি। হ্যাঁ, তো সেখানে একটা প্রসঙ্গে পলিটিক্যাল ইসলাম, মুসলিম রাষ্ট্রগুলোতে ইসলামী রাজনৈতিক দল ইত্যাদি এসব বিষয়ে আকরাম নদভী বেশ কিছু কথাবার্তা বলেছেন আর কি। হুম এবং সেখানে তিনি if you allow me, সেখানে তিনি এমনও বলেছেন যে দে শুড, মানে ইসলামিক দলগুলোর সম্বন্ধে, দে শুড সাপোর্ট আদার পিপল বাট দে শুড নট জাম্প ইনটু পলিটিক্স, দে শুড ফোকাস অন রিফর্মস অফ আদার রিফর্মস। হ্যাঁ, নানা ধরনের রিফর্মের উপর কার তাদের। কথা স্যার? আকরাম নদভী? নদভী, আকরাম নদভী তিনি বলেছেন যে, কারণ আমি এখানে সময়টা উল্লেখ করেছি, মানে লেকচারের কত মানে মিনিটের সময় এটা বলেছেন, পিপল আর নট রেডি টু অ্যাকসেপ্ট ইসলাম। উনি বলছেন যে মানুষ যেটা অ্যাকসেপ্ট করতে রেডি নয় সেটা আমরা কেন চাপাবো। তো আমি প্রথম ভাবছিলাম যে চুম্বক অংশগুলো নিয়ে আমি একটা পোস্ট দিব, লেখাটাকে মানে ভিডিওটাকে শেয়ার করে। পরে পুরোটা দেখার পরে আমি আসলে ভাবলাম যে আসলে এটা পুরোটাই ট্রান্সক্রিপ্ট করা উচিত, তো আমাদের পক্ষ থেকে হয়তো এটা আমরা করার চেষ্টা করব। তো এই কথাটা এখানে বলার প্রসঙ্গটা হচ্ছে যে আকরাম নদভী বলছেন যে ইসলামিক পলিটিক্যাল পার্টিগুলো আর ইসলামিক পলিটিক্যাল পার্টি হিসেবে মানে ফর্ম না করে তাদের উচিত যে নানা ধরনের নন পলিটিক্যাল রিফর্ম কাজগুলোর সাথে থাকা এবং পলিটিক্যাল পার্টিগুলোকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা। এটা হচ্ছে আকরাম নদভীর মত। এসির কাদের সাথে সাক্ষাৎকার, এবং সাক্ষাৎকারটা খুব ইদানিংকার, একেবারে রিসেন্ট। তো এখন তাহলে আকরাম নদভী কি মানে ইসলামী রাষ্ট্র চায় না? মানে আকরাম নদভীর অবস্থানটা তো আমাদের জাহিদ হাসানের অবস্থানের সাথেই দৃশ্যত মানে এক মিল দেখা যাচ্ছে আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ওই যে আমাদের যেটা ইসলামী মতাদর্শের আলোকে সামাজিক আন্দোলনের রূপরেখা ওখানে মধ্যে বলার চেষ্টা করেছি, আমি যখন মানুষের কল্যাণের জন্য কোনো কিছু করব ইসলামী নীতি আদর্শের ভিত্তিতে, সেখানের মধ্যে আমার স্লোগানের রেটরিকের মধ্যে ইসলাম দিতেই হবে এমন কোনো কথা নাই। বরঞ্চ আমরা সেটা ক্ষেত্র বিশেষে দিতেও পারি এবং ক্ষেত্র বিশেষে নাও দিতে পারি। ইন আইদার সিচুয়েশন সেটা আমাদের জন্য মানে বৃহত্তর অর্থে যেভাবে সবকিছু ইবাদত সেভাবে ইবাদত হিসেবে গ্রহণ হবে। তাহলে ইসলামী রাষ্ট্র এই জিনিসটা কি? তো ইসলামী রাষ্ট্র এই জিনিসটা হচ্ছে যে আমাদের চলার পথে একটা স্টেশন। হ্যাঁ, ইসলামী রাষ্ট্র তাইলে এটা কি হবে? এবং এটা অবশ্যই মানে তুমি সঠিকভাবে পয়েন্ট আউট করেছো, যেগুলো নিয়ে যারা বলে তাদের মধ্যে ক্লিয়ার আইডিয়া নাই। তাহলে যেভাবে উসমানী সালতানাতটা কিভাবে খেলাফতে রূপান্তরিত হলো, তাহলে এক পর্যায়ে কি বিশ্বব্যাপী একটা ইসলামী খেলাফত হবে, নাকি একসময় হিস্টোরিক্যালি যেরকম ছিল যে শিয়াদের একটা খেলাফত, তারপরে আন্দালুসিয়া কেন্দ্রিক একটা খেলাফত, আর এদিকে হেজাজ কেন্দ্রিক একটা খেলাফত, সেরকম হবে বা এরকম। এবং সেরকম একাধিক খেলাফত তো মানে এটা আবার হাদিসের টেক্সটের সাথে কন্ট্রাডিক্ট করে যে কেউ একজন যখন খলিফা হয়ে যাবে কোন একটা কিছু তার হাতে বায়াত হবে, দ্বিতীয় জন কেউ যদি বায়াত ক্লেম করে তাহলে প্রথম জন দায়িত্ব হচ্ছে এই দ্বিতীয় জনকে হত্যা করা, এরকম একটা হাদিস আছে। আচ্ছা, তাহলে এরকম এটা জানতাম না স্যার, এই হাদিসটা। হ্যাঁ এরকম, তাহলে এরকম
সাইমালটেনিয়াস হাদিস, যেমন আব্দুল্লাহ ইবনে জুবাইর যে খলিফা ছিলেন 7-8 বছর, এটাও তো হযরত আলী বনাম হযরত মুয়াবিয়া, তারাও দুই প্রান্তে দুইজন খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তাহলে কি একই জায়গার মধ্যে দুইজন হবে না? হাদিসটার ইমপ্লিকেশন কি সেরকম হবে? মুসলিম উম্মাহ আমরা যেটা বলি, সময় মুসলিম উম্মাহ এক, তো মুসলিম উম্মার যে পলিটিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ মুসলিম উম্মার যে মানে খেলাফত ব্যবস্থা যদি বলি, সেটা দুনিয়া জুড়ে কি একটা খেলাফত হবে? এখন যে জাতি রাষ্ট্র ব্যবস্থা, তাহলে সেটার সাথে মিলিয়ে ইসলামী রাষ্ট্রের কথা বলা হচ্ছে। তাহলে ইসলামী রাষ্ট্র যদি জাতি রাষ্ট্র কেন্দ্রিক হয়, তাহলে একটা রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হইলো, সেটা কতটুকু ইসলাম ইত্যাদি সেদিকে আমরা যাচ্ছি না। আর এই প্রসঙ্গে আমার ইসলামী রাষ্ট্রের একটা স্কেলের কথা আছে, সেটা হয়তো তোমাদের মনে আছে। তো রাষ্ট্র হলো, তারপরে কি হবে? তারপরে সেই রাষ্ট্রটা কি সম্প্রসারণ করবে, নেগেটিভ সেন্সে বললে সাম্রাজ্যবাদী হয়ে উঠবে, নাকি এটা মানে সহনশীল সুশীল রাষ্ট্র হবে? আর রাষ্ট্র ব্যবস্থা সম্বন্ধে আমরা জানি যে যে রাষ্ট্রটা এক্সপানশন করতে পারে না, সেটাকে এক্সপানশন বলি, ইম্পেরিয়ালিজম বলি, যেটাই বলি না কেন, রাষ্ট্রের সম্প্রসারণ যদি না হয়, তাহলে রাষ্ট্রের অগ্রগতি হবে না, এবং অগ্রগতি না হলে রাষ্ট্রটা টিকবে না, সোজা কথায়। জি স্যার। তাহলে সেই ইসলামী রাষ্ট্র সেটা কি করে বসে থাকবে, নাকি সেটা এই যে বিভিন্ন ভাবে যে এই যে আমরা বর্তমান তুরস্ককে দেখতে পাচ্ছি, সেরকম রাইজিং ফিগার মানে হলো যে অ্যাগ্রেসিভ ফিগার, এটা হয়ে উঠবে। তা আসলে এই মানে এই এই কনফিউশনগুলো তৈরি হওয়ার মূল কারণটা হচ্ছে যে আমরা ইসলাম ইটসেলফ এবং এটার ম্যানিফেস্টেশন হিসেবে ইসলামিক সিভিলাইজেশন, এই কথাগুলোর মধ্যে না থেকে রাষ্ট্র ব্যবস্থার কথা খুব জোরে সোরে বলা হয়েছে। খেলাফত ব্যবস্থা পতন হওয়ার পরে দিয়ে নতুন একটা ফর্মুলা নিয়ে আসলো, এবং এই নতুন ফর্মুলাগুলো কারা এনেছে? নতুন ফর্মুলাগুলো এনেছে বিশ্বব্যাপী ইসলামিক মুভমেন্টগুলো যারা গড়ে তুলেছে তারা, হাসানুল বান্না, মাওলানা মওদুদি ইত্যাদি, ওনারা নিয়ে আসছেন। তিনটা ধারা আসলে একসাথে কাজ করেছে ইরানের মধ্যে। আহ, যে এটা হয়েছে, তাদের যে বিপ্লব, সেটাও কিন্তু একই সময়ে গড়ে উঠতেছিল। কোম মাদ্রাসার মধ্যে থেকে এগুলো, এই নিউক্লিয়াসটা গড়ে উঠছিল, যেখানে ইমাম খোমেনি একটা থিওরি দিলেন যে গায়েবী ইমামের জন্য আমরা অপেক্ষা না করে ইমামের প্রতিনিধি হিসাবে আমাদের উচিত এইসব রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা, বৃহত্তর বিষয়, এগুলোতে প্র্যাকটিক্যালি এনগেজ হওয়া। ওনার এই কনসেপচুয়াল বিষয়টার কারণেই কিন্তু বিপ্লবটা হয়েছে, এবং ঘটনাক্রমে বিপ্লবে তিনি নেতৃত্ব দিয়েছেন। ইমাম খুমেনির এই যে মানে কনসেপ্টের মধ্যে চেঞ্জ আনা, রিফরমেশন, এটা অনেকেই জানে না। যাই হোক, আমি একসময় যখন কন্টেম্পোরারি মুসলিম ফিলোসফি পড়াতাম, সেই সুবাদে এটা পড়াশোনা করে জেনেছি। তো যাই হোক, এখন এই তিনটা মুভমেন্ট, শিয়াদেরটা আমরা যদি বাদে দিই, তাহলে সুন্নি বিশ্বের মধ্যে ইখওয়ান এবং জামাতের যে মুভমেন্টগুলো গড়ে উঠছে, সেই মুভমেন্টগুলো কিন্তু এক ধরনের আবেগ এবং তাড়না থেকে গড়ে উঠছে, এবং তারা বিভিন্ন ধরনের রেটরিক ইউজ করছে, তারা বিভিন্ন ধরনের কথা বলছে। তাহলে একটা কথাকে আমরা কখন প্রপোজিশন বলি, কখন সেন্টেন্স বলি, কখন রেটরিক বলি, আসলে কথাটাকে আমরা কিভাবে নিচ্ছি সেটার উপর আমরা নির্ধারণ করে সেটা বলি। আজকে আমি একটা অনলাইন ক্লাস নিয়েছিলাম ফিলোসফি অফ মাইন্ডের উপরে, থট, থিঙ্কিং, চিন্তা, চ্যাপ্টারটার নাম, টাইটেল হচ্ছে চিন্তা। ওখানে আমি প্রসঙ্গক্রমে বলেছি যে মানে এভরি রিজন ইজ এ কজ, বাট এভরি কজ ইজ নট এ রিজন। তাহলে সেই কজগুলোই হচ্ছে যে রিজন বা রেশনাল, যেটা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়। তাহলে ওনাদের এই কথাগুলোকে আমরা র্যাটরিক হিসেবে কেন নিচ্ছি? ওনাদের কথাগুলোকে আমরা র্যাটরিক বলতেছি, যদি ওনারা এক ধরনের, এটা ইদানিং শব্দ একটা ব্যবহৃত হয়, বয়ান, বা একভাবে বলেছেন। আসলে মানে লেটস গো ব্যাক টু ইসলাম, লেটস ওয়ার্ক ফর ইসলাম, এই কথাগুলো বলতে গিয়ে তাহলে আমরা ইসলামিস্ট, আমাদের ইসলামী রাষ্ট্র দরকার, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, পলিটিক্স দরকার ইত্যাদি, এই কথাগুলো ওনারা জোশের সাথে বলেছেন, এবং এই বলাগুলো সময়ের উপযোগী ছিল, এবং এগুলো বলার কারণেই পলিটিক্স যে ইসলামের একটা কোর পার্ট, সেই জিনিসটা কিন্তু এখন ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং টিকে আছে। এমন অবস্থা হয়েছিল যে আমাকে আমার এক সহকর্মী বলল, অ্যারাবিকের, তো উনি বলে যে দেখেন, এক মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে বলছে যে জাকাতের সাথে রাষ্ট্র বা পলিটিক্সের কি সম্পর্ক, তোমরা এই কথাগুলো কোত্থেকে বলো। তিনিও একসময় ছাত্র শিবির করতেন, পরে জামাত ইসলামের সাথে জড়িত ছিলেন, বা এখন আছেন কিনা আমি জানি না। তাহলে দেখা যাচ্ছে যে জাকাত, আমরা জানি যে জাকাত তো অরিজিনালি হচ্ছে যে রাষ্ট্র কর্তৃক আদায়কৃত একটা আদায়যোগ্য একটা ব্যাপার, এবং জাকাত, রিদ্দার যুদ্ধ যে হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময়, এটা কিন্তু জাকাত সেটার একটা প্রধান কারণ।
তার মানে হচ্ছে যে ইসলামের যে সিয়াসাত বা রাজনীতি বা হাকিমিয়াত যাই বলি না কেন সেগুলো ব্যাপারে পরাজয়ের পরে এমন পরাজিত মানসিকতার কারণে এমন ধর্মবাদিতা মানে প্রবল হয়ে উঠছিল, যখন এই কথাগুলো আমাদেরকে সেদিকে নিয়ে গেছে। এখন আমরা নতুন করে যখন যাত্রাপথ শুরু করেছি, তাহলে এখন আমরা নিজেদেরকে ইসলামপন্থী পরিচয় দিব কিনা, তো আমাদের কি পরিচয় দিব? মানে আমি যে ওই যে ইয়াসির কাদির যে আমরা যে একটা অনুবাদ করেছি, ওনার যে লন্ডনের লেকচার, যে 5 ধরনের মুসলমানের কথা উনি বলেছেন, ধর্মত্যাগী, তারপরে হচ্ছে যে অ্যাপোলজেটিক, আপোষকামী, তারপর হচ্ছে রক্ষণশীল, তারপর হচ্ছে যে উগ্রবাদী, এরপর হচ্ছে যে রিফর্মিস্ট, সংস্কারবাদী। উনি বলছেন যে আসলে নিজেকে আমি সংস্কারবাদী বা রিফর্মিস্ট এগুলো বলতে খুব ইজি ফিল করছি না, কিন্তু যেহেতু আমি এই 4টা গ্রুপের সাথে একমত হতে পারছি না, এবং এই 4টা গ্রুপের বাইরে আমরা একটা গ্রুপ হিসেবে আছি, এর বাইরে কোনো সিক্স কোনো গ্রুপ নাই বা হতে পারে না বা হবে না, সেই হিসেবে আমি নিজেকে সংস্কারবাদী বলছি। তাহলে আমরা যখন নিজেদের ইসলামপন্থী বলি, মিনিং যে আমি কোনো না কোনোভাবে ইসলামকে ওন করি। আমি বারবার এই কথাটা বলি যে আনফর্চুনেটলি এমন হয়েছে যে মুসলমান সেই কিন্তু সে ইসলামকে মানে না। তাহলে আমি শুধু মুসলমানের কথা বললে হবে না, এবং ইসলামের কথা যাতে বলবো সেটাও একটা ক্লিয়ার মিনিং বহন করছে না যে কোন ইসলামকে আমি ফলো করছি। ইসলামপন্থী বলে এখানে পলিটিক্যাল ইসলামের কথা যেটা বলা হয় স্যার এটা চলে আসতেছে। এখানে একটা কনফিউশন আছে। আপনি যে বললেন যে কোন ইসলামকে আমি ফলো করছি, এখন আমিও প্রশ্ন করতে পারি যে কোন ইসলাম পন্থাকে আমরা ফলো করছি, কারণ ইসলাম পন্থা তো অনেক রকম হয়ে গেছে, অনেক ভ্যারাইটি হয়ে গেছে। আচ্ছা, তো একসময় আমার মনে পড়ে যে দক্ষিণ কাপড় মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আমরা গল্প করতাম নানা বিষয়ে, তো সেই সময়ের মধ্যে আমাদের সিনিয়ররা, বিশেষ করে প্রফেসর ডক্টর আব্দুল ওহাব স্যারের কথা বলতে পারি, উনি খুব আপত্তি করতেন ইসলামিক পলিটিক্স, পলিটিক্যাল ইসলাম, ইসলামিক পলিটিক্স বলো, পলিটিক্যাল ইসলামের কথাটা বলবো না। কিন্তু ক্রমান্বয়ে এখন সে কথাটা এক ধরনের গা সওয়া বা অ্যাকসেপ্টেবল হয়ে গেছে। একসময় জাতীয় সংসদে একটা রুলিং দেওয়া হয়েছিল যে সংসদ সদস্যদেরকে সংসদ সদস্য বলতে হবে, সাংসদ বলা যাবে না। কিন্তু প্রথম আলোর কল মানে সুবাদে সেটা কিন্তু বর্তমানে অনেকখানি প্রতিষ্ঠা পেয়ে গেছে। পলিটিক্যাল ইসলামও সেই ধরনের একটা বিষয় যে ইসলামের মধ্যে পলিটিক্সের কথা বলা হয়। এখন সেটা তো তুমি এখন যেটা বললে যে অনেক শেড আছে, ডিফারেন্ট শেড আছে, ডিফারেন্ট শেডগুলোর মধ্যে থেকে তাহলে আমরা কোনটাকে নেব? এই ক্ষেত্রে গেছে আমি আমার সেই কথাটা বলবো, ইদানিংকালেও যেটা নিয়ে আমি একটা লেখা দিয়েছি, মাল্টিপ্লিসিটি অফ ট্রুথ ডাজন্ট মিন দ্যাট দেয়ার ইজ নো ট্রুথ। হ্যাঁ, সো কোন একটা জিনিসের মধ্যে মাল্টিপ্লিসিটি থাকা, ডিফারেন্স থাকা, ডাইভার্সিটি থাকা, এটা বরঞ্চ একটা হেলদিনেসের পরিচয় দেয়, প্রোভাইডেড দ্যাট এটার বেসিক জিনিসগুলো যদি ঠিক থাকে। তাহলে ইসলামিক পলিটিক্সের মূল জিনিসটা হচ্ছে যে ইসলাম হ্যাজ সামথিং ভেরি সিরিয়াস টু সে ইন পলিটিক্স। ওকে, তাহলে সকল ইসলামপন্থীরা, এবং আমার এই কথার একটা ফিলোসফিক্যাল ডিফেন্স হচ্ছে এটার মধ্যে এটা অনেক সমস্যা আছে, তাহলে আলটিমেটলি আমরা কোনটা নেব? তো যেমন আমি ফিলোসফিকে যেভাবে ডিফেন্ড করি, যে ফিলোসফি অনেক কথা বলে, তাহলে আপনি কোনটাকে নেবেন? আপনি আপনার যুক্তি মোতাবেক নেবেন। তাহলে কি আপনার জন্য যেটা সঠিক আমার জন্য সেটা ভুল? আহ, কিন্তু দেখা গেল যে আমাদের আমরা আমরা কোনো কিছুর সাথে সাধারণত ডিফার করি, যখন ডিফার করার একটা পসিবিলিটি, পটেনশিয়ালিটি থাকে। কালো জিনিসের প্রতি তাকাইয়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না যে এটা কালো নয়, সে কালো না বলে ব্ল্যাক বলতে পারে, কিন্তু সে একটা জিনিস ফিল করে। তা আমাদের চিন্তার এরকম কিছু মৌলিক সূত্র কাজ করে, যে সূত্রগুলি দিয়ে আমরা বুঝতে পারি যে উইথ অল দিস ডিফারেন্সেস এটা হচ্ছে এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। যেমন আমরা এখানে 5 জন লোক এখানের মধ্যে কথাগুলো শুনতেছি, আমার স্ক্রিনের মধ্যে আমি এখন একটা ইয়া দিয়ে দিয়েছি, মানে 5 জনের ছবি এখানে দেখা যাচ্ছে ইকুয়ালি। তা আমরা 5 জন তো 5 রকম দেখতে, ইভেন আমাদের নানা ফিজিক্যাল বৈশিষ্ট্যগুলো যদি নেওয়া হয়, কোনো 2 জন মানুষ একরকম না, কিন্তু আমরা মানুষ হিসেবে আইডেন্টিফাই করি। তেমনি করে এই যে আমরা যে মানে মানে যেটাকে কি বলা হয়েছে যে প্রাণীবিদ্যা বিভাগে যেটাকে বলা হয় যে শ্রেণী বিন্যাস করার যে নিয়মটা, তো সেভাবে আমরা করি। সুতরাং ইসলামিক পলিটিক্স ইজ অফকোর্স দেয়ার, ইসলামিস্ট আর অফকোর্স দেয়ার, এবং আমি যদি ইসলামকে ওন করি তাহলে আমি নিজেকে ইসলামপন্থী হিসেবে পরিচয় দিতে পারি। এখন কেউ যদি মনে করে যে এই যে আকরাম নদভী যেটা বলছেন যে আপনারা ইসলামের কথা না বলে মানুষের অধিকারের কথা বলেন, তো ওনার সংক্ষিপ্ত মানে ইন্টারভিউর মধ্যে 53 মিনিটের ইন্টারভিউর মধ্যে উনি প্রায় 8-10টা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন, তো উনি শুধুমাত্র সংক্ষেপে ইঙ্গিত দিয়ে গেছেন, বিস্তারিত আলোচনা করেন নাই। তাহলে আমি যখন মানুষের অধিকারের কথা বলবো সেটা ইসলামেরই কথা হবে।
ওই যে মুআমালাত এবং ইবাদতের মধ্যে যে পার্থক্য সেটা অনুসারে। সুতরাং আপনি বা কেউ যদি মনে করেন যে না, আমি ইসলামপন্থী হিসেবে নিজেকে পরিচয় দিব না, আপনি নাও দিতে পারেন। আপনি যদি রাষ্ট্রকে, যদি ইসলামী রাষ্ট্র নয় পরিচয় দিতে চান, সেটা নাও দিতে পারেন। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, আমি যখন বলবো যে আমি ইসলাম চাই কিন্তু ইসলামী রাষ্ট্র চাই না, ওই যে আমি এরকম একটা টাইটেল দিছিলাম রিফাত হাসানদের সাথে আলোচনার, তারা আপত্তি করছিল। আমি বলছি ঠিক আছে, তোমরা আমাকে একটা অল্টারনেটিভ টাইটেল বলো, আমি এটা রিপ্লেস করে দেবো। কিন্তু তারা সেটা দেয় না এবং সেটা আছে। তাহলে আমি যদি বলি যে আমি ইসলাম চাই, আমি ইসলামী রাষ্ট্র চাই না, এবং আমি একজন ইসলামপন্থী নয়, ইসলামপন্থীর সঙ্গে আমার ধারণা নাই, এই কথাগুলো যখন আমরা বলি, মানে বুদ্ধিজীবী হিসেবে আমাদের কিন্তু এটা একটা মানে মানে আমি কি বলবো যে এটা আমাদের একটা ভুল হিসেবে আমি মনে করি। এটা ভুল মেসেজ লোকদের কাছে যাচ্ছে ইসলাম সম্পর্কে। এই নাইদার সিচুয়েশন কিন্তু আনা মুসলিমুন এবং ইসলাম আমাদের দিন, এই জিনিসটা আমাদের এস্টাবলিশ করতে হবে অ্যাজ এ টার্ম। সেটা করতে গেলে ইসলাম পন্থা বলা ছাড়া আমি মনে করি কোনো পথ নাই। এবং আমি এই কথাটা শেষ করছি এই কথা দিয়ে যে আমাদের প্রথমে এটা বিশ্বাস করতে হবে এবং দাবি করতে হবে যে আমরা হচ্ছে বুদ্ধিজীবী। আমরা যারা এই পাঁচজন কথা বলছি সবাই, এটা আমার সেলফ ব্রেডিং থিওরির সাথে মিলে। কারণ আমি যদি নিজের পজিশনটাকে যদি স্বীকার না করি, রিয়েলাইজ না করি, তাহলে অবশ্যই আমি আমার শব্দ চয়ন এবং কথাবার্তার মধ্যে সেরকম মানে সিরিয়াস হবো না। কারণ মনে করছে আমি তো জাস্ট ওয়ান অফ মিনি, আমি নাথিং, নাখন্দা, আমি এটা কিছু বললাম তাতে কি আসে গেল। কিন্তু এইভাবে বলতে বলতে কিন্তু একটা জিনিস সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে পড়ে আর কি। হ্যাঁ, এবং আমরা অনেক সময় যে শব্দের এবং ভাষার, এই যে ভাষার লোক তো আছে স্পেশালিস্ট, আমরা ভাষার একটা মানে ইয়ার মধ্যে পড়ে যাই, মানে কারাগারের মধ্যে পড়ে যায়, একটা বাইন্ডিংসের মধ্যে পড়ে যায়, যে আমরা অনেক সময় একটা ভাষাকে, একটা শব্দকে পছন্দ করি না, কিন্তু ওই যে ইয়াসির ক্ষেত্রে যেটা বলছেন যে আমি নিজেকে রিফর্মিস্ট পরিচয় দিতে চাই না, কিন্তু আমি এছাড়া কি করতে পারি। তো আমাদের ইসলাম পন্থা পরিচয় দেওয়াটা মনে হয় সেরকম একটা ব্যাপার আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো স্যার। আমার কাছে যেটা মনে হয় যে মানে মুসলিম আসলে হয়ে ওঠার মতো ব্যাপার আর কি। মানে মুসলিম কেউই তো তাহলে আসলে মুসলিম হয়ে ওঠার মতো যদি ব্যাপার হয়, তাহলে তুমি আমরা কি মুসলিম নই অলরেডি? অবশ্যই মুসলিম, তা আমি যদি বাট বলি যে আমি মুসলিম এবং মুসলিম হয়ে ওঠার ব্যাপার, এই কথাটার মধ্যে ফিলোসফি যাই থাক, সাধারণ মানুষ এই কথাটা কি কনফিউজড হবে না? হ্যাঁ, কনফিউজ অবভিয়াসলি হবে। তো কিন্তু মানুষকে আমি কনফিউজ করা কি আমাদের দায়িত্ব, নাকি মানুষকে ক্লারিফাই করা আমাদের দায়িত্ব? ক্লারিফাই করার দায়িত্ব, এবং কি সেই জন্য তো আমরা আসলে বসা এখানে। তো আমি আমি ওই যেটা, কথাটাতে থাকো, একটা একটা কথা শেষ করি যে তুমি মুসলিম কি হ্যাঁ জানি ওইটাই বলতেছি, ওইটাই বলতেছি। হ্যাঁ, মানে ব্যাপারটা হলো গিয়ে আমি যখন বললাম যে নিজেকে ইসলামিস্ট, সেক্ষেত্রে ওই আমি টার্ম কিছু কিছু টার্ম দেখলাম, যে যেমন ইসলামিজম শব্দটা সাথেও আমি দেখলাম পরিচয়, মানে নতুন পরিচয় হলো আর কি। তো ইসলামিজম মানে কি, ইসলামিজম মানে হলো গিয়ে যে পলিটিক্যাল বা পলিটিক্যাল ইসলামের সমর্থক আর কি শব্দটা। মানে যে পলিটিক্যালি ইসলামকে চায়, প্রতিষ্ঠা দেখতে চায়, সে ইসলামিস্ট বা ইসলামিজম, ওই ব্যাপারটাকে ইসলামিজম বলে। তো এই ধারণা অনুযায়ী, তো আমার কাছে যেটা মানে ব্যাপারটা হলো গিয়ে একজন মুসলিমের যা, যে মুসলিম বলতে যা বোঝায়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে বা সাহাবীদের সময়ে বা খিলাফত ব্যবস্থার সময়গুলোতে মুসলিম বলতে যা বোঝায়, আমরা বর্তমানে যেটাকে ইসলামিস্ট বুঝাই, বলতে বোঝাই, সেই জিনিসটা কিন্তু একজন মুসলিম বলতে যা বোঝায় তাই তাই একই জিনিস। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এখন বর্তমানে পুরো মুসলিম গ্রুপগুলো আসলে ইসলামের ওই ভ্যালুটাকে ধারণ করে না বলে হয়তো বা এরকম টার্মের, যেটা আপনি মুসলিম বললেন। মুসলিম সমাজও এর সাথে ইনক্লুডেড, মুসলিম হ্যাঁ গ্রুপগুলোর হ্যাঁ, সাথে সাধারণ সেটাই তো। মুসলমানরাও। হ্যাঁ, তো এটা হয়তোবা সবাই ওই ওই ইয়াটাকে এখন হয়তোবা হোল্ড করতেছে না বলে হয়তোবা পলিটিক্যাল ইসলামের ব্যাপারটা আসছে বা ইসলামিক শব্দটা আসছে। ওইটাতে আমার কোনো আসলে আপত্তি নেই। আমি বলতে চাইছি যে আমার নিজের ব্যাপারটা আর কি। তো আমার নিজের ব্যাপারটা বলতে চাচ্ছি যে এটা, যে মুসলিম হয়ে ওঠার ব্যাপারটা এটাই, যে আসলে ইসলামের যে স্ট্যান্ডার্ড বা আল্লাহ যা মানুষের কাছ থেকে যা এক্সপেক্ট করে, বা একজন প্রকৃত মুসলিমের উদাহরণ হিসেবে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চিন্তা করি, তাহলে আসলে ওনাকে ফলো করা মানে হলো গিয়ে ওনার মতো বা ওনার কাছাকাছি হয়ে ওঠার চেষ্টা করা। মানে উনি হলো গিয়ে একটা আহ, পিক ইয়ে লেভেল। আহ, তোমাকে আমি ইন্টারাপ্ট করছি এর জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু ইন্টারাপ্ট করছি আমি এক একটা বিষয় ক্লিয়ার হওয়ার জন্য। তুমি আচ্ছা, যে বলছো ওই বিষয়টা তুমি বলতে চাচ্ছ, কিন্তু ইউ ডিডন্ট সে দ্যাট। কোনটা? যে মানে তুমি মুসলিম হয়েও এখনো উঠো নাই, ইন না, হোয়াট ওইটা না, সেন্স? ওইটা না। আমি যেটা বলতে চাচ্ছি হলো গিয়ে মুসলিম, একজন স্ট্যান্ডার্ড মুসলিম হুম বলতে আমরা যা বুঝি, ধরেন ফর ফর এক্সাম্পল ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুম ঠিক আছে?
তো উনি হলেন গিয়ে একদম পিকে আছে। হ্যাঁ, তো আমরা যারা সাধারণ মুসলিম, হুম, আমরা কিন্তু চেষ্টা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ফলো করার জন্য, যাতে করে আমরা অন্তত কাছাকাছি যেতে পারি। মানে হুম, হলো গিয়ে মুসলিম হয়ে ওঠা। আমি যেটা বলতে চাচ্ছি, হুম, মুসলিম তো অলরেডি আছি, হুম। বাট স্ট্যান্ডার্ড পজিশনটা কে যাওয়ার যে ব্যাপারটা, ওইটাকে আমি বোঝাচ্ছি আর কি, মুসলিম হয়ে ওঠা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি এক্সাম্পল হিসেবে ধরি, যেমন কোরআন শরীফে আল্লাহ বলছেন যে সবচেয়ে সর্বোৎকৃষ্ট আদর্শ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বা ওনার লাইফে। সো উনি হলেন গিয়ে না, সবচেয়ে। এটার জন্য তুমি ওই রেফারেন্সটা বলতে পারো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হ্যাঁ, হ্যাঁ, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মৃত্যুবরণ করা, রাইট, ইয়া রাইট। আইয়ুহাল্লাযিনা আমানু। এটা এটা আরো সুন্দর, জাহিদ এখন এটা আরো রাইট, জাহিদ মনে হয় মুমিন আর মুসলিমের মধ্যে পার্থক্য করতে চাচ্ছিল। না, রাইট, রাইট, পার্থক্য মানে ওইটা ওইটা মানে ঠিক হলো আছে। যে ভালো মুসলিম হয়ে ওঠা, ভালো ইমানদার হয়ে ভালো ওঠা। মুসলিম, রাইট, কোরআন হ্যাঁ, শরীফে হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যারা ঈমান এনেছো তোমরা মুসলিম না হয়ে, তার মানে উদখিলু ফিস সিলমি কাফা, অন্য একটা কোরআনের আয়াত আছে। কোরআনের আয়াতগুলো তো একটা একটাকে ব্যাখ্যা করে, তাই না? হুম, উদখিলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও, তাহলে পরিপূর্ণ মুসলমান হওয়া। কিন্তু রাইট, যখন আমি একজন লেখক, একজন চিন্তাবিদ, একজন বুদ্ধিজীবী হিসেবে সমাজের মধ্যে কথাটা বলবো যে আমি মুসলিম হয়ে উঠতে পারি নাই, অথচ দেখা গেল যে ইসলাম হচ্ছে আমার ধ্যান, জ্ঞান, পরিচয় সবকিছু। হুম, তো এইটা সমাজের মধ্যে আমি বলছি যে একটা ভুল মেসেজ যায়। আমাদের এভাবে কথা বলাটা দায়িত্ব জ্ঞানহীনতা হয়। কারণ কোরআনের মধ্যে যেখানে বলা হয়েছে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, এই আয়াতটা যখনই কেউ পড়ে তখনই সাথে সাথে ওই ইন্টারপ্রিটেশন বা তাফসিরটা বলে, যেটা আমি এখন বললাম। আমি কোথাও এই কথাটা শুনি নাই যে কথাটা বলেই শেষ করা হয়েছে। হুম, তাহলে আমরা যখন কোথাও কোনো কিছু লিখবো, বলবো, সেইটার পরিসর যতই সীমিত হোক না কেন, আমাদের মনে হয় যেন শুড বি কেয়ারফুল এনাফ। কারণ আমি দেখেছি যে এরকম অনেক উম, মানে তরুণ চিন্তাবিদ, তারা এতটাই মানে শেষ পর্যন্ত ডেসপারেট হয়ে গেছে, এখন তারা ইসলামকে আর অন করে না। হুম, হ্যাঁ, কিন্তু অথচ ইসলাম, ইসলামী রাজনীতি, ইসলামী দল, ইসলামী সমাজ, ইসলামটাই তাদের ধ্যান, জ্ঞান, ব্যক্তিগত থেকে পুরো সবকিছু। আমি এখানে মধ্যে যেহেতু আমরা রেকর্ড করছি, আমি নাম বলছি না, এই সেজন্য সে জিনিসটা আমি মানে ভয় করি। নিজের ব্যাপারে তো করি, অন্যদের ব্যাপারেও করি, সেই হিসেবে বলা। স্যার ভাই আমার মনে এই হয় ব্যাপারটাতে। জি। ক্লোজ গ্রুপের আলোচনা, যেহেতু আপনি খোলামেলা ভাবে বলেন সব কথাই, পরে দরকার হলে এডিট করে আপ না, করেন, আমরা কথা অথবা তো ক্লোজ বুঝে গ্রুপের ফেললাম। আলোচনা মানে আপ এরকম করার দরকার নেই। এখন আপনাদের যদি মনে হয় যে না এরকম কোনো উদাহরণ নাই বা হতে পারে না, ইউ আর নট অ্যাট অল শিওর অ্যাবাউট, তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ তাহলে অমুক ব্যক্তিকে দেখেন যে সে হচ্ছে এরকম। কিন্তু আমরা তো বুঝে ফেলছি এরকম হয়েছে, এরকম সো মেনি হয়েছে। আমি একটা সেফ নাম বলতে পারি, এটাও বলা ঠিক হবে না, খোমেনি হাসানের কথা বলতে পারি। কিন্তু আই ডিডন্ট মিন হিম অ্যাকচুয়ালি, যাকে আমি মিন করতে চাই তার নামটা এখানে উচ্চারণ করছি না। দোজ পিপল, তারা তাদের সকল কার্যক্রম, তাদের অনলাইন অ্যাক্টিভিটিস যা আমরা দেখি, তাদের ব্যক্তিগত জীবনে যা আমরা দেখি, তা দেখি যে ইসলাম নিয়েই তারা প্যারেশান। ইভেন প্র্যাকটিসিং মুসলিম দোজ পিপল, কিন্তু দ্যাট ডিজোন ইসলাম। তো এইটার কারণে কি হচ্ছে, মানে আমাদের কাজটা হচ্ছে যে আমাদের আকরাম নদী কেন বলছে ইসলামী রাজনৈতিক দলগুলোর এখন এইভাবে রাজনীতি করা উচিত না, বরঞ্চ সেকুলার, উনি একদম ক্লিয়ারলি বলছে সেকুলারিজম হচ্ছে যে একমাত্র গ্রহণযোগ্য রাজনৈতিক পন্থা মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোর জন্য। এবং উনি ওখানে ব্যাখ্যাও করেছেন সেটা কেন ইত্যাদি। তার মানে হচ্ছে এটা মূল পয়েন্ট হচ্ছে যে মানুষ যেভাবে বোঝে সেভাবে করে আমাকে সমাজের মধ্যে কাজ করতে হবে। তা এখন আমি এমন কথা বললাম, চমকপ্রদ বুদ্ধিদীপ্ত কথা, যে কথা দ্বারা মানুষ বিভ্রান্ত হলো, তাহলে সেটাকে আমার বলা উচিত? আচ্ছা স্যার, এখানে আমি আমার ব্যাপারটা করি, যেমন আমি ইসলামপন্থী একজন, নিজেকে ইসলামপন্থী বলতে পারি, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কারণ এইসব ব্যাপারগুলোতে আমি যথেষ্ট, কি বলা যায়, টলারেন্ট বলা না, যায়। আমি কিন্তু যে মানে যে এ যে করছি না যে যে কোনো তুমি টার্ম, নিজেকে ইসলামপন্থী বলতেই হবে। আমি রাইট, বলতে চাচ্ছি হ্যাঁ, যে হ্যাঁ, তুমি অল্টারনেটিভলি ইসলামের সাথে রিলেটেড কোনো একটা কিছু বলতে পারো, বাট রাইট, I didn't find any more closer and more suitable term than pro-Islamic or রাইট। Islamist. আমি আমি ওই এরকম একটা ব্যাপার, মানে একজনের সাথে পরিচয় এরকম, যে সে ওই ইসলামী রাষ্ট্র চায়, বাট ইসলামী রাষ্ট্র কিভাবে আনতে হবে সে এটা সম্পর্কে কোনো মানে ক্লিয়ার আইডিয়া নাই। সে মনে করে যে গণতন্ত্রের মাধ্যমে আদৌ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা পসিবল না, সো এই জন্য বিপ্লব করতে হবে। এখন বিপ্লব কিভাবে করতে হবে, কিভাবে বিপ্লবটাকে শিখতে হবে, এটার জন্য তাকে কার্ল মার্কসের কাছে যেতে হবে। তো
এটা সম্পর্কে আমি বললাম যে এটা আমি সম্পর্কে বুঝতে পারছি হয়তোবা, তুমি কার হ্যাঁ, কথা মিন করছো। হয়তোবা এই ব্যাপারটা আমার কাছে হাস্যকর মনে হয়, তারপরে এটা সম্পর্কে আমি টলারেন্ট। আমি বললাম যে ওকে, তুমি তোমার মতো কাজ করো, এই আর কি ব্যাপার। তো কারণ আমি নিজেই যেখানে এখনো ক্লিয়ার না ব্যাপারটা, আমি কেন তাকে ইয়ে করবো। আচ্ছা, যে ঠিক আছে, তো এটা বিপ্লবটা আর কি ব্যাপার। হয়ে মানে হ্যাঁ, ব্যর্থ হয়ে এটা এখন ইতিহাসের বিষয় হয়ে গেছে, সেটাই। সেটাকে ফলো করে মানে সম্পূর্ণ পরবর্তীত পরিস্থিতি, হ্যাঁ, 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 স- সম্পূর্ণ পরিবর্তিত পরিস্থিতি না, মানে হ্যাঁ, 20th সেঞ্চুরির শুরুর দিকে 2017 সালে দুনিয়াটা যা ছিল, হুম, মানে সরি 1917 সালে, 2017 সালে দুনিয়াটা তো রেডিক্যালি চেঞ্জ, ইকোনমিক, পলিটিক্যাল, কালচার সব দিক থেকে। সেখানে হুম। সেই সেই বিপ্লবের স্বপ্ন দেখে এখনো আমাদের তরুণ লোকজন। এখন স্যার, স্যার আপনি যে বললেন যে সেকুলারিজম মানে মানুষ যেভাবে বোঝে ওইভাবে বোঝানোর ব্যাপারটা, আসলে আমি এই জন্যই আসলে ওই সেকুলারিজম শব্দটা, আমি ওই যে আগে আমাদের যে একটা সেশন ছিল ওইটা, ওই দিন আমি বলছি যে মানুষ আসলে সেকুলারিজমকে মানে সেকুলারিজম বলতে নর্মালি আপনি যা বোঝান বা আমি নিজে যে সেকুলারিজমের যে ভার্সনটা মনে প্রাণে ইয়ে করি, আমি মনে করি যে ওইটাই ইসলাম। বাট মানুষ ওইটা বোঝে না। ম্যাক্সিমাম মেজরিটি মানুষ সেকুলারিজম বলতে বোঝে যেটা আমাদের প্রধান সরকারি দল রিপ্রেজেন্ট করে বা Right. আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিগুলো দ্বারা যা রিপ্রেজেন্টেড হয়। হুম। বুদ্ধিজীবী ঘরানা হয়তো বা ঠিক আছে, আমরা সেকুলারিজমকে ফার্নিশ করে একদম সুন্দর করে উপস্থাপন করতে মানে পারলাম, তার মানে কিন্তু তুমি সাধারণ, বলতে চাচ্ছ যে আমি মোহাম্মদ মোজাম্মেল হক, মোজাম্মেল স্যার তোমাদের, আমি যে সেকুলারিজমের কথা বলি সেটাও কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, হ্যাঁ, মানে মানে একটা রং মেসেজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট যাচ্ছে সবার টু দ্য ক্ষেত্রে। পিপল। রাইট, রাইট, ওইটাই আমি বলতে চাচ্ছি। মানে সবার সবার কাছে রং মেসেজ যাচ্ছে তা না, যেমন আমি বোঝার পরে মনে হয়েছে যে না, আপনি যা বোঝাইতে যাচ্ছেন মানুষ তা বুঝতেছে না, এই জন্য দেখা যাচ্ছে অনেকেই যারা আপনার আপনার বিরোধিতা করতেছে, ধরেন সাপোজ যারা দর্শন বোঝে না নর্মালি, তারা দর্শন সম্পর্কে বিরোধিতা করে। আমি এই জন্য বলছি যে স্যারের লেখাটা যদি পড়ে যে মানে ইসলামের দার্শনিক ব্যাখ্যার সমস্যায় ইসলামের দর্শনের পরিসর, এরকম একটা লেখা লিখছেন না, হুম। ওইটা যদি কেউ একদম মনোযোগ দিয়ে পড়ে, কেউ আপনার বিরোধিতা করবে না, মেজরিটি আপনার এই মতের সাথে অ্যাকসেপ্ট করবে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ বুঝতে চায় না, ম্যাক্সিমাম মানুষ আপনার লেখা মনোযোগ দিয়ে পড়বে না, এই জন্য সে আপনার কয়েকটা কথা খন্ড খন্ড ভাবে শুনবে এবং কি আপনাকে ভুল বুঝবে। ঠিক আছে, তো এখন এই ব্যাপারটা যেমন আমি কেন আপনাকে ভুল বুঝতেছি না, কারণ ঘন্টার পর ঘন্টা আপনার সাথে আমার কথা হয়েছে, আলোচনা হয়েছে, বা অন্যান্য আমরা যারা স্টেক হোল্ডার আছি, তো তারাই হয়েছে, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে ভুল মেসেজ যাচ্ছে। ঠিক আছে, এটা আমার মনে হয় আর কি। এই তো ব্যাপারে এই আমার একটু জন্য, কথা আছে। হ্যাঁ, জি স্যার বলুন। তোমার কথাটা শেষ হলে। হ্যাঁ, হ্যাঁ, আমার শেষ মোটামুটি। আচ্ছা, সেটা হচ্ছে যে আমাদের সামাজিক আন্দোলনের রূপরেখার মধ্যে আমি বলেছি যে মানে যেখানে মুআমালাতের বিষয়গুলো ইসলাম সম্মতভাবে আমি করছি, এখন কি আমি ইসলামের কথা বলবো কি বলবো না, মানে ইসলাম সম্মত আমি এটা রাষ্ট্র করলাম, এটা কি ইসলামী রাষ্ট্র বলবো নাকি বলবো না, অর্থনীতি করলাম ইসলাম বলবো। সম্মত, কিন্তু সেটা কি ইসলামী অর্থনীতি কি বলবো কি বলবো না, ইট ডিপেন্ডস অন সিচুয়েশন, ইট ডিপেন্ডস অন অন দ্য কনটেক্সট, এবং হ্যাঁ, বিশেষ করে টার্গেট পিপল কাদেরকে ইয়ে করার জন্য বলছি। এখন আমাদের সমাজের মধ্যে প্রবলেমটা হয়েছে যে কিছু মানুষ হচ্ছে যে তারা রেটরিকটা খুব পছন্দ করে, এবং রেটরিক ইজ দ্য অ্যাক্সেস কি, হ্যাঁ, টু দেম। হ্যাঁ, আচ্ছা, রেটরিক থাকলে, লেবাস থাকলে তারা তোমাকে অ্যাক্সেস দিবে। আবার হুম, কিছু লোক হচ্ছে যে এই রেটরিক গুলো একদম অপছন্দ, তারা হচ্ছে ক্যাপসুল ফর্মুলা, হ্যাঁ, যে হুম, জিনিসটা দাও তবে একটা কোটিং করে দাও, ওকে। এখন আমি মোহাম্মদ মোজাম্মেল হক যখন কাজ করি এই ধরনের অপোজিং অডিয়েন্সের মধ্যে, আমি কোন অডিয়েন্সকে প্রায়োরিটি দিচ্ছি এবং কাদেরকে স্যাক্রিফাইস করে, কাদের ভুল বোঝাবুঝি ঝুঁকির সত্ত্বেও কাদেরকে ক্লারিফাই করার চেষ্টা করছি, সেটার উপর নির্ভর করবে যে আমি আসলে কি করছি, ওকে। তা আমি যখন সেকুলারিজম নিয়ে কথাবার্তা বলি, আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হলো যে বাংলাদেশের মধ্যে ইসলাম পন্থার নেতৃত্ব দিবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যারা, যাদেরকে আমরা সেকুলার প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শিক্ষার লোকজন বলি, তারাই নেতৃত্ব দিবে, এবং মাদ্রাসা শিক্ষিত আলেমুলেমারা তাদেরকে অনুসরণ করবে। এইটা হচ্ছে আমার থিসিস। মানে আমি তারেক রহমানের মতো ম্যান অফ টেক্সট এবং ম্যান অফ কনটেক্সটের ওই ফর্মুলাটাকে এখন আর প্রয়োগযোগ্য মনে করি না, সেটাকে আমি ভুল মনে করি। এটা একটা অনেস্ট চিন্তা। থিওরিটিক্যালি কোনো কোনো ক্ষেত্রে এখনো সঠিক হলো, বাস্তবে এটা সঠিক নয়। বাস্তব হচ্ছে যে
যে আমার মতো ব্যাকগ্রাউন্ডের লোকেরাই সেখানে নেতৃত্ব দিবে, আমাদের রেটরিক গুলাই নেতৃত্ব দিবে। সো এখন তারা বিরোধিতা করছে, এক সময় তারা অ্যাকসেপ্ট করবে। তাহলে আমি যখন কোট আনকোট সেকুলার কিছু লোককে ক্লারিফাই করতে পারবো, এবং ইসলামিক কোট আনকোট ইসলামিক ব্যাকগ্রাউন্ডের কিছু লোক, বহু লোক আমাকে ভুল বুঝবে, আমার টার্গেট পিপল যেহেতু ওই সেকুলার পিপলগুলো, সেই জন্য আমি এই ধরনের কথাগুলো বলি। দিস ইজ মাই ক্লারিফিকেশন পার্সোনালি, এবং আমরা যেটা রূপরেখা প্রণয়ন করেছি সেখানের মধ্যেও কথাগুলোকে আমরা এইভাবে বলার চেষ্টা করেছি। অ্যান্ড মাসুদ ক্যান স্পিক ইট ওয়েল ইফ হি ওয়ান্টস টু। না, আমি আসলে আমার প্ল্যানটা ছিল ওই জাহিদ যে নোটটা লিখছে, তো ওই নোটের একটা ফরওয়ার্ডিং সহ গ্রুপে যে পোস্টটা দিছে ওটা একটু ধরে ধরে আলোচনা করা। কারণ আমি যেটা ফিল করি, এই স্যার যেরকম হোলিস্টিক্যালি আলোচনা করেন, এইসব আলোচনায় আসলে আপনি যেটা চান আলটিমেটলি, যে কনসেপ্ট ফেস টু ফেস কথা বলে কনসেপ্ট ক্লিয়ার হোক, ওটা হয় না। কারণ তার প্রশ্নগুলো এখানে একটু স্পেসিফিক। আমি মনে করি স্পেসিফিক প্রশ্নগুলো ধরে ধরে কথা বললে এটা অনেক বেশি এফেক্টিভ হবে। হ্যাঁ, ওই যে মুখোমুখি কথা বলার উদ্দেশ্যই সেটা হওয়া উচিত। নয়তো তো আমরা এরকম প্রশ্ন কি অলরেডি কয়েকটা আমরা অ্যাড্রেস করি নাই, যেমন ইসলাম পন্থা, নিজেকে মুসলিম না, পরিচয় দেওয়া। আমি আমি যেগুলো আমার চোখে যেগুলো বাজছে সেগুলো আমাদের আলোচনা খুব একটা আসে নাই। হ্যাঁ, তো ইউ কাইন্ডলি প্লিজ পুট ইট। সেটাই আমি বলতে চাচ্ছি আর কি। যেমন এই যে জাহিদ এখানে যেটা বলছে, না আলোচনা আসছে, এগুলো আসছে, আমি মানে বলি পিন পয়েন্ট সেগুলো হয় না হচ্ছে- আর কি, পিন পয়েন্ট। না না, আমি বলি যে টেক্সট বই পড়া আর গাইড বই পড়া যে পার্থক্যটা, হ্যাঁ, গাইড বইয়ে যেরকম প্রশ্ন একটা অ্যান্সার করে, প্রশ্ন একটা লিখে নিচে অ্যান্সারটা দাও, মেন বই কিন্তু সেটা থাকে না। আমাদের এই আলোচনাগুলো গাইড বইয়ের মতো করে হওয়া উচিত। হ্যাঁ, তাইলে আপনার হচ্ছে মেন টেক্সট বইয়ের মতো হয়েছে আলোচনাটা, সেটা আর কি। আলোচনার কথা হ্যাঁ, সবই আসছে। প্লিজ ক্যারি অন। হ্যাঁ, তুমি তোমার পয়েন্টগুলো যেমন বলো। এই যে জাহিদ এখানে ফরওয়ার্ডিং এর মধ্যে বলছে যে আমিও ইসলামের রাষ্ট্র চাই, শরীয়ত চাই, কিন্তু ইসলামের রাষ্ট্র কিংবা শরীয়ত বলতে আসলে কি বোঝায়? সৌদি ওহাবি শরীয়ত কিংবা মিশরি ইকোয়ানি শরীয়ত কি ভিন্ন জিনিস? অনেস্টলি আই হ্যাভ নো আইডিয়া। এই যে তার এই স্পেসিফিক এই প্রশ্ন, এই স্পেসিফিক অ্যান্সার না দিয়ে আপনি যতই হোলিস্টিক আলোচনা করেন, অ্যাটলিস্ট আমি আমার জীবনে, হ্যাঁ, ইসলাম বা এই যে কোনো বিষয় আমি যেভাবে বুঝছি, আমি দেখছি যে স্পেসিফিক আমার কোয়ারিটা যেই অ্যাঙ্গেল থেকে হয়েছে, যেই ওয়েতে হয়েছে, যেই পথগুলো পার হয়ে আমার কোয়ারিটা আজকে এসে পড়ছে, স্পেসিফিক সরাসরি এটার অ্যান্সারটা যখন আমি পাই, আমি অনেক বেশি বেনিফিট। কিন্তু ওই যে অকুল সমুদ্র থেকে একটা উত্তর বাছাই করে নিয়ে আসা, এটা রিয়েলি এটা তো একটা পরিশ্রম সাধ্য, একটা কষ্টসাধ্য একটা ব্যাপার। তো আমি মনে করি এই যে জাহিদের এই প্রশ্নের অ্যাঙ্গেলে এই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দিয়ে যদি আলোচনাটা হইতো, তাহলে আমরা এই আলোচনার অ্যান্সারের মধ্য থেকে আমি শরীয়তটা কি জিনিস সেটাও বুঝে ফেলতাম, ইসলামের রাষ্ট্র কি জিনিস সেটাও বুঝে ফেলতাম। তো এটা হচ্ছে এই ইয়ে আর কি, ওয়ে ওয়ে আমার কাছে মনে হয় এটা বেটার। তো এরপরে ওই জাহিদ এখানে যে আলোচনাটা করলো, যে এখানে কথাবার্তায় সে সেকুলারিজম নিয়ে যা বলছে তার নোটের মধ্যে কিন্তু সম্পূর্ণ তার বিপরীত। এখানে সেকুলারিজমকে সে ভিন্ন ভিন্ন আসপেক্টে দেখতে রাজি আছে, কিন্তু তার নোটে কিন্তু সেকুলারিজম একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে আসছে। অবশ্য নোটটা তার 1 বছর আগের লেখা, তো স্বভাবতই 1 বছরে তার আন্ডারস্ট্যান্ডিং এর একটা ইয়ে হইতে পারে, বাট নোটটা তো এখনো পাবলিক আছে। আমি যখন নোট পড়ছি আমার কাছে ফিল হয়েছে সেকুলারিজমকে সে একটা সিঙ্গেল এন্টিটি হিসাবে দেখে, এটার কোনো ভিন্ন ব্যাখ্যা বা এটা মাল্টিপল ব্যাখ্যা হতে পারে সেটা বোধহয় সে মনে করে না। তো ইভেন ওয়েস্টে সেকুলারিজম ভিন্ন ভিন্ন ডাইমেনশনে আছে। এখন সে একটা সিঙ্গেল ডাইমেনশন থেকে এটা দেখছে, তো এইটা একটা অসুবিধা। আর একটা হচ্ছে অ্যাকচুয়ালি তারই লেখাটা পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে, সেকুলারিজমের যে জিনিসটা নিয়ে আমার পার্সোনাল আপত্তি, তার চিন্তা ভাবনার প্যাটার্নটা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে মনে হচ্ছে এটা একটা কোর প্রবলেম। সে সেকুলারিজম নিয়ে আপত্তি করতেছে, বাট তার চিন্তা ভাবনাটা ইটসেলফ একটা সেকুলার ডাইমেনশন থেকে দেখা ওই পুরো জিনিসটা। মানে সেকুলার ডাইমেনশন বলতে আমি যদি আরো টু দা স্পেসিফিক বলি, যে আমার এখন যে এই মডার্ন যে অভিজ্ঞতা, আমার এই 21st সেঞ্চুরিতে দাঁড়ায় আমার যে দৃষ্টিভঙ্গি, একটা লিবারেল সেকুলার যে ভ্যালুজ
আমি অলরেডি অ্যাচিভ করছি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সেই জায়গা থেকে আমি একটা ইউনিভার্সাল একটা ব্যাপারকে আমি দেখতেছি। তো এই জন্য আমার কাছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাটা ওই একটা মানে অবাস্তব ইউটোপিয়া বলে মনে হচ্ছে, বা এরকম একটা ব্যাপার। হ্যাঁ, কারণ ইসলামী রাষ্ট্র ধারণাটাও তার কাছে একটা সিঙ্গেল এন্টিটি। ইসলামী রাষ্ট্র মানে হচ্ছে দিস। হ্যাঁ, মানে এটা একটা মডেল, এটা কোনো কনসেপ্ট না। তো এইরকম এই যে তার যে স্পেসিফিক যে এই পয়েন্ট গুলো, এগুলো ধরে ধরে যদি আলোচনাটা হয় তাহলে বোধহয় ভালো। এইটার সারিয়ার একটা ছেলে বসে আছে নিপুল টিএইচএস ফার্স্টটার বলতেছে আমি হুম, হ্যাঁ বলেন ভাই বলেন, ইব্রাহিম হোসেন, সৌরভ আব্দুল্লাহ, আপনারা হ্যাঁ, বলেন। মাসুদ মনে হয় কি শেষ হয়েছে মাসুদের কথা? না, মাসুদ আমি জাস্ট একটু আমি আচ্ছা আমার আচ্ছা, পয়েন্ট গুলো জাস্ট প্রাথমিক বুঝতে পারছি। কথাবার্তাগুলো ঠিক বললাম। আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটু বলি। তো আমি জাহিদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ জাহিদের একটা কিউরিয়াস মাইন্ড আছে এবং সে একজন সচেতন পাঠক বা সচেতন চিন্তক হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করতেছে। এই ব্যাপারটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। সাধারণত আমরা দেখি যেটা, যে এই আমাদের চারপাশে অনেকেই আছে এরকম যারা বিভিন্ন অ্যাক্টিভিজমে জড়িত, একেবারে ইসলামী রাষ্ট্র কায়েম করবে বা বিভিন্ন গ্রুপেও জড়িত। এরা অনেক বিষয়ে খুব পরিচ্ছন্ন ধারণা না থাকা সত্ত্বেও অনেক সিরিয়াস অ্যাক্টিভিজমে এঙ্গেজড হয়ে যায়। তো যার ফলে দেখা গেছে যে এর একটা বিপজ্জনক পরিণতি হয়। মানুষ যখন আসলে তার কোনো বিষয়ে স্বচ্ছ ধারণা না থাকে, তখন কিন্তু সে তার মোটিভেশনটাকে সাস্টেইন করতে পারে না। ফর দ্য টাইম বিং হয়তো আবেগের বশে জোশের বশে কিছুদিন খুব অ্যাক্টিভ থাকে, পরবর্তীতে সে এটাকে কন্টিনিউ করতে পারে না। তো জাহিদের যে মানে ইন্টেলেকচুয়াল যে প্র্যাকটিস, এটা খুবই প্রশংসনীয়। এবং আমার মনে হয় যে এই জাহিদের উচিত হবে, এবং আমরা যারা মোজাম্মেল ভাই সহ যারা আছি সিনিয়র, আমাদের উচিত হবে তাকে যথাসম্ভব ফ্যাসিলিটেট করা এবং তাকে বুঝে মতো করে তাকে প্রিপেয়ার করার চেষ্টা করা। তো এই এই বোঝানোর ক্ষেত্রে মাসুদ যেই কথাগুলো বলেছে গত 2-3 মিনিটে, আমি পুরোপুরি একমত। আলোচনাটা প্রথম থেকে যেভাবে হয়ে আসছে, অনেক গুরুত্বপূর্ণ কথা আসছে, বাট এটা খুব আমার কাছে ক্লামজি মনে হচ্ছে। তো সেটা যদি আমরা এরকম পয়েন্ট বাই পয়েন্ট আরো একটু আস্তে ধীরে সুন্দরভাবে আলোচনা করতে পারি, তাহলে আমাদের যে সময় আমরা ইনভেস্ট করতেছি এর থেকে অনেক বেশি বেনিফিট আমরা পেতে পারবো। দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোনো গ্রুপে যখন কয়েকজন লোক কাজ করে, স্পেশালি কোনো এরকম ইন্টেলেকচুয়াল ও আইডিওলজিক্যাল কোনো প্ল্যাটফর্মে, তখন তাদের চিন্তা ভাবনার স্বচ্ছতাটা অনেক বেশি জরুরি। আমি কোনো একটা ফোরামে আমরা এরকম পাবলিকলি কোনো লাইভ প্রোগ্রামে দেখা গেল যে মোজাম্মেল ভাই একটা কথা বললো, আমি সেটাকে কন্ট্রাডিক্ট করলাম, যদিও লোকজন আমাদেরকে কিন্তু সিএস এর লোক বলেই জানে। ফর এক্সাম্পল, গত প্রোগ্রামে মোজাম্মেল ভাই শুরুতেই যে কথাটা বলছিল যে বাংলাদেশের ইসলামপন্থীদের যে অসহিষ্ণুতা, এটার পিছনে শাহবাগ দায়ী। কতটা আমি পার্সোনালি এগ্রি করি না এই ব্যাপারে, কারণ বাংলাদেশে ইসলামপন্থীদের এই অসহিষ্ণুতার ইতিহাস শাহবাগের চেয়েও পুরনো। শাহবাগ এটাকে আরো বেশি উস্কিয়ে দিয়েছে নিঃসন্দেহে, কিন্তু এখন আমি ওখানে এটা আমি যদি ওই প্রোগ্রামের মধ্যে এই কথাটা নিয়ে আবার একটা ডিবেট শুরু করি, এটা অন্য ডাইমেনশন নিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে এরকম ফান্ডামেন্টাল বিষয়গুলোতে আমরা যখন কথা বলবো, ইসলামপন্থা, সেকুলারিজম, এই বিষয়গুলি আগে আমাদের নিজেদেরই পরিষ্কার হওয়ার একটা ব্যাপার আছে। 3 নম্বর কথা হচ্ছে, এই যে আমরা যে ক্লোজ গ্রুপে যে আলোচনাগুলি করি, আমি প্রথম থেকেই বলছিলাম, যদিও এখনো ওই গ্যাপটা রয়ে গেছে যে আসলে আপনারা কি করতে চাচ্ছেন আর আমরা কি জন্য আছি এখানে। আমি যেটা ফিল করি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যে এখানে একটা ইন্টেলেকচুয়াল ফাইট দরকার। হ্যাঁ, সোশ্যাল অ্যাক্টিভিজম বা অ্যাক্টিভিজম ইন পলিটিক্যাল ফর্ম বা ইন আদার ফর্মস, এগুলি করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক লোক আছে, কিন্তু এই যে দুই পন্থা থেকেই নাস্তিকবাদ বা ইসলামের এই মৌলবাদ বা এই অসহিষ্ণু ইসলাম বা ধর্মবাদিতার যে টানাপোড়েন,
এই দুইটাকে নেগোশিয়েট করার জন্য যে ধরনের ইন্টেলেকচুয়াল প্রিপারেশন দরকার ইসলামের মধ্যম পন্থাটাকে তুলে ধরা, সেই কাজটা সিএসসিএস করুক, শুধু এই কাজটাই করুক, ঠিক আছে। আদার প্রোগ্রাম আর যদি সেটাকে যদি প্রাইম এজেন্ডা হিসেবে সেট করা হয়, সেই ক্ষেত্রে এই ধরনের ক্লোজ গ্রুপে এরকম পোটেনশিয়াল যারা ইন্টারেস্টেড ইয়াং মাইন্ড আছে, এদেরকে গ্রুমিং করাটাই হচ্ছে সিএসসিএস এর বড় কাজ। তো এটা আমি পার্সোনালি মনে করি। এখন সিএসসিএস এর নীতি নির্ধারকরা অন্য ধারণা থাকতে পারে, তবে আমি যেটা মনে করি যে আপনাদের অন্য হাই অ্যাম্বিশন থাকলেও কিন্তু এই যাদেরকে নিয়ে আপনি কাজ করবেন তাদের যে ইন্টেলেকচুয়াল প্রিপারেশনটা সবাই কিন্তু একই রকম স্ট্রেংথেন না। আর একই রকম স্ট্রেংথেন না হলেও মিনিমাম যে ইন্টেলেকচুয়াল প্রিপারেশনটুকু থাকা দরকার, সেটার জন্য কিন্তু অনেক গ্রুমিং এর দরকার আছে। স্পেশালি এরকম ক্লোজ গ্রুপে এরকম ফান্ডামেন্টাল কনসেপ্ট রিলেটেড ইন ডেপথ ডিটেইল আলোচনা, পড়াশোনা, পাঠচক্র এগুলি হওয়ার দরকার আছে। এবং তারপরে আপনি পাবলিকলি বিভিন্ন আলোচনা নিয়ে যাবেন, যেখানে সবাই একটা আলোচনাকে বিভিন্নভাবে কমপ্লিমেন্ট করবে, আর এর মাধ্যমে ন্যারেটিভ বিল্ড আপের একটা প্রসেস হবে বলে আমি পার্সোনালি মনে করি। তো এই এই ক্ষেত্রে এই যেটা জাহিদ হাসানের যেই যেই জানার যে বিষয়গুলো, আমিও কিন্তু পার্সোনালি জাহিদ হাসানের কাছাকাছি, একই রকমই আমার আন্ডারস্ট্যান্ডিং। আমরা এক ধরনের এখনো কিন্তু পুরোপুরি স্বচ্ছতা বা কনফিডেন্স লেভেলে আসতে পারি নাই যে বিষয়টা এরকম। আমরা অনেক জায়গায় এক ধরনের এই কি বলে এটাকে, যে জিনিসটা বোঝার স্বার্থে আমরা অনেক কিছু বাদ দিয়া যে এটা না, কিন্তু কি সেটা বলতে পারতেছি না, কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা না, ঠিক আছে। এক ধরনের মিনিমাইজেশন প্রসেসের মাধ্যমে আমরা কিন্তু আগাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের আরো যে আমাদের যে অস্বচ্ছতাগুলো আছে, এগুলো যদি আমরা পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করে আমাদের একটা অবস্থানে আসতে পারি, তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হবে। ধন্যবাদ। মোজাম্মেল স্যার মাইক বন্ধ। হ্যাঁ হ্যাঁ, সৌরভ 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 আব্দুল্লাহ। আহ, আমি আসলে বুঝতেছি না কি বলবো, শুনলাম আপনাদের কথা। জাহিদ ভাইয়ের ওই ইয়ার নিয়ে পোস্ট এবং ওনার কোয়েরি নিয়ে কি আলাপ শেষ? আলাপ তো এখন অন্যদিকে গেল, যে কারণে তো ওটা কি শেষ হয়ে গেল? পোস্ট কি শেষ কেন্দ্রিক হলো? ওনার আলোচনা কোয়েরি তো আলোচনা তো মাত্র জমে উঠছে। জমা ওঠার মাঝখানে আমার মনে হলো এক ধরনের ছন্দপতন হয়েছে, যে তাহলে কারণে আমাকে হোক আর কি। আমাকে একটু বলতে দাও। হ্যাঁ, তাহলে আমার মনে হয় আপনারা আবার ওই টপিকে ফিরে যান। মানে ইসলামী শরীয়ত মানে প্রফেসর ইব্রাহিম হোসেন যেভাবে বললেন, আমি মনে করি যে সেভাবে আমরা আগাই। ইসলামী শরীয়ত কি? এখন এক এক জায়গায় এক এক ইসলাম, এক এক শরীয়ত, আমি কোনটাকে ফলো করব? ঠিক এটা নিয়েও আমরা সামাজিক আন্দোলনের রূপরেখা যে লেখাটা, সেটার শুরুর দিকে কথাগুলো বলেছি। এবং একজন স্টুডেন্টের সাথে, একটা মেয়ে সাথে আমি এগুলো নিয়ে ধারাবাহিক কিছু আলোচনা করেছিলাম, সেটা ভিডিও রেকর্ড আছে, কিছু ট্রান্সক্রিপ্টও আমি করেছি, ইসলাম কি, ইসলামী আন্দোলন কি। তো আমার আগের কথার সূত্র অনুসারে আমি বলবো যে এই আমার সামনে দুইটা কলম আছে। কত কলম যে দুনিয়াতে আছে, কিন্তু কিছু বেসিক বৈশিষ্ট্যের কারণে আমরা কলমকে কলম বলি। জাহিদ ফিলোসফিটা জানে, সেটা হচ্ছে জন লক বলেছে যে বস্তুগুলোর মধ্যে কিছু প্রাইমারি কোয়ালিটি আছে, এই প্রাইমারি কোয়ালিটিগুলোর কারণে আমরা বস্তুকে বস্তু বলি। চশমা, কত ধরনের চশমা হতে পারে? এই চশমা আমার কাছে এটা ছাড়াও আরো কয়েক রকমের চশমা আছে, তারপরও আমরা বলি যেটা চশমা। তাহলে আমরা যখন মার্কসিজম বলি, তখন মার্কসিজমের অনেক ধরনের আন্ডারস্ট্যান্ডিং, অনেক ব্যাখ্যা আছে, অনেক মার্কসিস্ট গ্রুপ আছে। তৎসত্ত্বেও আমরা কিন্তু একটা কিছু বুঝি। ইভেন প্রফেসর ইব্রাহিম সাহেব যেটা বললেন যে আমরা অনেক সময় বুঝি কিন্তু বলতে পারি না, কিন্তু আমরা বলতে না পারলেও কিন্তু আমরা বুঝি। আমাদের মানে কিভাবে যেন আমরা একটা কিছু বুঝি, এবং আমাদের বোঝাটাই হচ্ছে আমাদের জ্ঞানের মূল অংশ। বলতে পারা, প্রকাশ করাটা এটাকে ফলো করে। এটা আমি যদি ভালোভাবে প্রকাশ করতে পারি, দ্যাটস ফাইন, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ইজ মোর ইম্পর্টেন্ট। তাহলে আমরা যখন বলবো যে এটা হচ্ছে উমাইয়া ইসলাম, এটা হচ্ছে আব্বাসী ইসলাম, এটা হচ্ছে তুর্কির ইসলাম, এটা হচ্ছে সৌদি আরবের ইসলাম, এটা হচ্ছে বাংলাদেশের ইসলাম, এটা হচ্ছে পাকিস্তানের ইসলাম, ইসলাম কোথায়? এগুলো তো ইসলাম, কিন্তু দা ইসলাম কোথায়?
তো এই ধরনের কথা একজন সংশয়বাদী বা অজ্ঞেয়বাদী নাস্তিক আছেন পারভেজ আলম নামে, তিনি এই কথাগুলো বলেন এবং উনি বই লিখেছেন খেলাফত ও জেহাদের সিলসিলা বা এই ধরনের নামে। এবং ঠিক একই ধরনের কথা আমি আমাদের ইসলামপন্থী সেসব অনেক ভাইদের মধ্যে দেখেছি যারা এই কথাগুলো বলেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ইসলামের ফিকহের মধ্যে, ইসলামের শরীয়তের মধ্যে, ইসলামের শরীয়তের অনুসরণ করার মধ্যে অনেক ধরনের ডাইভার্সিটি আছে, কিন্তু আমরা এটাকে আইডেন্টিফাই করি কিছু বেসিক ট্রেডসগুলো দিয়ে, এবং আমরা যতই বেসিকের মধ্যে থাকবো ততই ভালো। তাহলে কোর অফ বিলিফ, যে কারণে আমি এই যে সালাফি আকিদাপন্থীদের বিরোধী, সালাফি আকিদাপন্থীরা যেভাবে কোর অফ বিলিফের স্যার আপনার ইয়া থেকে প্রচুর নয়েজ আসতেছে। এখন ঠিক আছে? না, কোথাও লুজ হয়ে আছে কিনা বুঝতেছে না। কথা বললে নয়েজটা তৈরি হয়, চুপ থাকলে তো বোঝা যায় না। প্রচুর আওয়াজ হচ্ছে এখন। না, হচ্ছে এখনো হচ্ছে। আশেপাশে কি মোবাইল ফোন আছে স্যার? মোবাইল ফোন তো চলছে না, খালি হটস্পট অন করা আছে। এটার কারণে হতে পারে, ফোনের নেটওয়ার্ক ইয়া হলে কোনো কারণে হলে এরকম হয় না। আচ্ছা, এখন কি একটু বেটার হয়েছে? একটু বেটার। আচ্ছা, কথা না বললে হয় না, কথা বললেই হয়। আচ্ছা ঠিক আছে। আর একটা হলো এখন আগের চেয়ে বেটার। আগের চেয়ে বেটার, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে যে তো আমরা এই যে মানে নানা ধরনের যে বৈচিত্র্য এবং বৈপরীত্য আছে, এই বৈচিত্র্য এবং বৈপরীত্যের মধ্যে থেকে আমাদের মূল জিনিসগুলো খুঁজে নিতে হবে। কোর অফ বিলিফস কে যত আমরা কমিয়ে রাখতে পারবো, আকীদার বিষয় নিয়ে যত আমরা লেস সেন্সিটিভ হব, মোর কি বলা যায় যে আমরা টু দ্য পয়েন্ট হব, ততই আমাদের জন্য সুবিধা। তাহলে কথার কথা, শিয়ারা কোন অর্থে মুসলিম? তারা তো আমাদের মতো নামাজই পড়ে না, এবং আমাদের নামাজের মানে চার মাযহাব এর সকল কিছু নিয়েও আমরা বলতে পারি যে কোনো শিয়ার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজও কবুল হয় না, কারণ নামাজগুলো আমাদের মতোই না, ডিফারেন্সগুলো মেজর আমি দেখেছি। তাদেরকে আমরা যদি গ্রহণ করতে চাই, গ্রহণ করার একটা পথ হলো যে কোর অফ বিলিভস, তারা আল্লাহকে এক মানে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানে, তারা কোরআনকে মানে, তারা আখেরাতে মানে, তারা তাকদিরে মানে। এভাবে হাদিসে জিবরাইল আলাইহিস সালাম যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো তারা মেনে চলে, সেই হিসেবে তারা মুসলিম। তাহলে আমরাও ইসলামকে যখন এরকম মানে কিছু কোরের মধ্যে নিয়ে আসব এবং মুআমালাতের বিষয়গুলোকে কিছু মডেল বাদ দিয়ে প্রিন্সিপালের মধ্যে নিয়ে আসব, তখন আমাদের জন্য এটা সঠিক হবে। এখন দেখা গেল যে শরীয়ত বা ইসলামের আন্ডারস্ট্যান্ডিং প্রচলিত কোনোটাকে আমি বা আমার সাথে আমরা কয়েকজন মিলে এটা সঠিক মনে করছি না। তাহলে আমাদের দায়িত্বটা হচ্ছে আমরা যেটা সঠিক মনে করছি সেইটাকে থিওরাইজ করা, এবং এটাকে হাউ টু প্র্যাকটিস ইট, এইটার জন্য ওই যে পাইলট প্রজেক্ট যেরকম বলে, নিজেরা সীমিত পরিসরে যদ্দূর পারি করে বা অন্যদেরকে আকরাম নদভী যেটা বলছে ইনফ্লুয়েন্স করিয়ে সেটা দেখিয়ে দেওয়া। তো যেমন ইমাম আবু হানিফা জীবনে কোনোদিন পলিটিক্স ইনভলভ হন নাই, পলিটিক্স করেন নাই, এবং এক ধরনের মানে পলিটিক্যাল এসব বিষয়ে এক ধরনের স্ট্যাটাসকো মেনটেন করেছেন। আরও একটু বিশেষভাবে বললে শাসকদের সাথে উনি এক ধরনের সমঝোতা করে চলেছেন। কিন্তু উনি তো পলিটিক্সের উপর লিখেছেন, এবং নিজে ওনার সামগ্রিক জীবন আমরা যদি দেখি, ওনার একটা পজিশনকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইসলামী শরীয়ত হচ্ছে সেটা যেটা কোরআন হাদিসের মধ্যে আছে। কোরআন হাদিসের মধ্যে অনেক কথা আছে, অনেক ডাইভার্সিটি আছে, অনেক কন্ট্রাডিকশন আছে, এগেইন এই কথাগুলো আসতে পারে। কিন্তু হোয়াই উই আর ফোকাসিং অন দ্য কন্ট্রাডিকশনস, হোয়াই নট উই আর ফোকাসিং on the ঐক্যমত, on the similarities, on the already agreed points? বিকজ আমরা একটা ভুল জিনিস চাইতেছি, যেটা জাহিদ হাসানও চাইতেছে, জাহিদ হাসানের মতো যারা মনে করে তারাও চাইতেছে। সেটা হচ্ছে যে একটা আগাটু গোড়া খুঁটিনাটি থেকে শুরু করে একদম মানে বুনিয়াদী বিষয় সম্পূর্ণ একটা একক জিনিস আমাদেরকে প্রেজেন্ট করা হবে, হুইচ উই উইল বি ফলোইং। এটা হচ্ছে একটা রং এক্সপেকটেশন, ভুল এক্সপেকটেশন।
এটা ফিলোসফি সম্বন্ধ এই ভুলটা করা হয়, লোকেরা বলে যে ফিলোসফি একটা কথা বলুক, ইসলাম সম্বন্ধে ভুল করা হয়, মার্কসিজম সম্বন্ধে এই ভুলটা করা হয়েছে। হ্যাঁ, এবং এটা করার কারণে তাদের মধ্যে নানা ধরনের মতবিরোধগুলো হয়েছে। তাহলে মতবিরোধ হবে, কিন্তু আমাদের কাজ হচ্ছে মতবিরোধকে যথাসম্ভব কমিয়ে ঐক্যমতের বিষয়গুলোকে ফোকাস করা। তাহলে যেই ইসলামের কথা, যেই শরীয়তের কথা কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে, সেটা কোরআন হাদিসের মধ্যে যে কথাগুলো নিয়ে মতবিরোধ হবে সেগুলোকে আমরা প্রশস্ততা হিসেবে ধরে নেব। এই দিস ইজ দ্য আনসার টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ওকে, আমি একটু মোজাম্মেল ভাইয়ের এই কথাটাকে সাম আপ করি আর এর সাথে একটু অ্যাডও করতে চাই। আমি যেটুকু এই গত 5 মিনিটের আলোচনা থেকে বুঝলাম সেটা হচ্ছে যে ইসলামের মধ্যে হচ্ছে মাল্টিপ্লিসিটি আছে, এবং এই পুরোটা মিলে হচ্ছে ইসলাম। এবং এখানে এই আমাদেরকে এটার ওই যে যে লাস্টে যে কথাটা বললো যে আমরা আসলে আমাদের একটা খুব নাইভ এক্সপেকটেশন হচ্ছে, আমরা খুব ফিনিশড কিছু একটা এক্সপেক্ট করি। সেই এক্সপেকটেশনের কারণে আমাদের অনেক কিছু বুঝতে অসুবিধা হয় বা সমস্যা হয়। তো আমি এটার সাথে যেটা অ্যাড করতে চাই, যে এই জাহিদ হাসানকে আমি বলতে চাই সেটা হচ্ছে এই বিষয়ে একটা খুব ইন্টারেস্টিং লেকচার আছে ইয়াসির কাদি এবং তারিক রমাদান একই প্ল্যাটফর্মে। ওনারা এই প্লুরালিজম ইন ইসলাম এরকম একটা টাইটেলে ওনারা কথা বলেছেন, দুইজনই একই প্ল্যাটফর্মে। প্রথমে ইয়াসির কাদি কথা বলেছেন, তারপরে তারিক রমাদান কথা বলেছেন। তো সেখানে ইয়াসির কাদি খুব সুন্দরভাবে এই বিষয়টাকে, মিজানুল স্যার যে কথা বললো হুবহু এই কথাটাকে উনি খুব আরো সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। যে যেহেতু উনি ওনার একাডেমিক এরিয়াটাই হচ্ছে থিওলজি, উনি এটা নিয়ে অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করেছেন, ওনার পিএইচডিও থিওলজিতে। তো উনি যে কথাটা বললো যে আমরা ইসলাম বোঝার জন্য আমরা এটার ব্যাপ্তিটা কতটুকু, এটার মধ্যে আমরা বৈচিত্র্যকে কতটুকু ধারণ করতে পারি। এখানে এই যে শিয়া সুন্নি, তারপরে এই ধরনের ব্রেহলভি, হ্যাঁ, জামাতি, এরকম আমরা কতটা অ্যাকোমোডেটিভ হইতে পারি, হওয়া সম্ভব অ্যাকর্ডিং টু থিওলজি, এটা উনি ব্যাখ্যা করেছেন। তো সেখানে উনি এই 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 ব্যাপ্তিটাকে এতটুকু দেখেছেন যে এটা যদি না এই পরিমাণ কন্ট্রাডিক্টরি হয় যে কোনো গ্রুপ মনে করে যে আল্লাহ নিজে শরীর ধারণ করে আমাদের পাশে হাঁটাচলা করতেছেন, এরকম অনেক একটা গ্রুপ আছে। তো সেই সেই পর্যায়ের গ্রুপকে আমরা ইসলামে ইনক্লুড করতে পারবো না। তারপরে হচ্ছে যারা রাসূলকে শেষ নবী হিসেবে মানে না, ঠিক আছে, তাদেরকে আমরা বাইরে রাখবো। কিন্তু আদারওয়াইজ যারা ঈমান আনছে, কোরআনে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, রাসূলে বিশ্বাস করে, এই তাদেরকে আমরা কিন্তু উইদিন ডিফারেন্সেস আমরা অ্যাকসেপ্ট করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইয়াসির কাদি। এবং উনি তার এই প্রপোজিশনটাকে এস্টাবলিশ করার জন্য ওই ৭৩ ফেরকার যে হাদিস, যে তোমাদের মধ্যে ৭২টা দলই থাকবে মানে বিভ্রান্ত, একটি দল হচ্ছে হেদায়েতপ্রাপ্ত। তো সেই হাদিসের যে পপুলার যে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলি, সেগুলি উনি পয়েন্ট বাই পয়েন্ট খুব ভালো করে বুঝাই দিচ্ছে, ঠিক আছে। তো আমার মনে হয় যে জাহিদ যদি সেই আলোচনাটা শুনে থাকেন ইতিমধ্যে, তাহলে তো অবশ্যই শুনেছেন, না শুনে থাকলে সেটা একটু ভালো করে শুনলে এই পয়েন্ট ভাই, আমাদের ইয়াসির কাদির একটা লেকচার জাহিদি আমার কাছে পাঠাইছে, সে সুবাদে আমি শুনছি। অর্থোডক্স ইন ইসলাম, এই পয়েন্টে উনি বলতে চেয়েছেন যে যে বাল্ক অফ দ্য উম্মা, মুসলিম মেজরিটি যেটাকে সঠিক মনে করে, এবং এই পর্যন্ত ইসলামিক ট্রেডিশনে যে বিষয়গুলোকে সঠিক হিসেবে গ্রহণ করা হয়েছে, এই ধরনের 3টা পয়েন্টে বলছেন যে এবং অভিনব কথা যারা বলে না, ক্লাসিক্যাল কথা বলে, এই বৈশিষ্ট্যগুলোতে আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা ঠিক আছে। এটা জাহিদ আমাকে পাঠাইছিল, তোমার কি মনে আছে? জি স্যার, মনে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা আর কি। আর মাল্টিপ্লিসিটির কথা যেটা ইব্রাহিম হোসেন বললেন, আমি তো একেবারে আজকের একদম ইনফর্মাল এই আলোচনার মধ্যে বলছি, ফর্মাল আলোচনা তো সবসময় বলি, where is not, can anyone show me one ideology, can anyone name me one theory, one understanding, or place me a person যে যার আন্ডারস্ট্যান্ডিং কথাবার্তার মধ্যে
কোনো মাল্টিপ্লিসিটি নাই, কন্ট্রাডিকশন নাই, যাকে বোঝার ক্ষেত্রে কোনো কন্ট্রাডিকশন নাই, যাকে ইন্টারপ্রিট করার ক্ষেত্রে কোনো কন্ট্রাডিকশন নাই, ওয়ান অ্যান্ড দ্য সেম, আইদার মানো অথবা না মানো, হ্যাঁ, রিকগনাইজ করো অথবা না করো, নো, এই ব্যাপারটা সেরকম নয়। এই শেডগুলোর মধ্যে থেকে আমরা বুঝতে পারি যে হুইচ ইজ ওয়ান, এবং আমরা যখন কালারকে আইডেন্টিফাই করি, কালার ব্যাংকের মধ্যে কিন্তু সেরকম আইডেন্টিফাইড কোনো কিছু নাই, কিন্তু তারপর আমরা বলি রেড, গ্রিন, ব্লু, আমরা একটা বাউন্ডারি, একটা ব্র্যাকেটিং করি আর কি। আর স্যার আমি আল্লাহ এখানে শরীর আছে যারা বলেছে তারা তাদেরকে জিসমিয়া বলে আর কি। হ্যাঁ, এটা হ্যাঁ একটা তথ্য। আমি এখানে স্যার একটা জিনিস ক্লিয়ার করি যে আপনি ওই স্যার যেটা মাল্টিপ্লিসিটির কথা বললেন বা ডাইভার্সিটির কথা বললেন, এগুলা জিনিসটা আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি ওন করি, আমি বিভিন্ন লেখায় লিখছি। কারণ দেখেন যে আল্লাহ সৃষ্টি জগতে মাল্টিপ্লিসিটি আছে। যেমন একটা ফল আম, কিন্তু এই আমের কত কত ডাইভার্সিটি, কোনো ফল, কোনো আম ছোট, কোনো আম লার্জ, বড়, বিভিন্ন নামও আছে, কিন্তু তাদের একটা কোর সিমিলারিটিস হলো গিয়ে তারা আম, তারা লিচু নয়। আম মানে আমি, আম মানে লিচু না, ঠিক আছে, এই ব্যাপারটা। এখন আমার কথা হলো কি, আমি যেটা বলতে চাচ্ছি, ইসলামের আন্ডারস্ট্যান্ডিং এ অনেক ডাইভার্সিটি থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু সিমিলারিটিস হলো গিয়ে সে মুসলিম বা সে ইসলাম, মানে ইসলামকে ফলো করে, এক কথায়। মানে তার বেস কি, ওই যে ওই আল্লাহর যে রুজ্জুকে আঁকড়ে ধরার কথা বলা, আল্লাহ রুজ্জুর জিনিসটা কি, কোরআন সুন্নাহ, ঠিক আছে। হয়তো বা আন্ডারস্ট্যান্ডিং অনেক ডিফারেন্স ব্যাপারটা থাকতে পারে, এই ব্যাপারটাতে আমার কোনো মানে কনফিউশন নাই। কিন্তু আমার কনফিউশনের জায়গা যেটা আমি বলতে চাচ্ছি ওটা হলো, দেখেন সাপোজ বাংলাদেশের ল বা আপনার ব্রিটেনের ল, আমেরিকান ল বা অন্যান্য কান্ট্রিগুলোর আইন, প্রত্যেকের আইন আলাদা আলাদা আলাদা, কিন্তু আইনগুলো স্পেসিফিক, লিখিত, এবং কি হয়তো বা মাঝে মাঝে এগুলো আপডেটেড হয়, তাও সমস্যা নেই। কিন্তু এই ব্যাপারগুলোকে আমরা বুঝি, ধরতে পারি, এই ব্যাপারগুলোকে এনিহাও ইয়া করা যায়, বায়বীয় কিছু না। কিন্তু আমি যখন শরিয়ার কথা চিন্তা করি, আইনের কথা চিন্তা করি, আমার কাছে সবকিছু বায়বীয় লাগে। আমার কাছে মনে হয় যে এই ধরনের রিটেন ডকুমেন্টেড কোনো কিছু নাই। কেন বা ভাই আপনার কাছে বায়বীয় মনে হচ্ছে? যে মানে ফিকার ফিকার যে কিতাবগুলো, চার ফিকার যে আলোচনা, সে আলোচনাগুলোকে আপডেট করা সেটাই, আমরা মনে করি দরকার, হ্যাঁ কিন্তু আলোচনাগুলো যে আছে ভলিউমস আফটার ভলিউমস, ইন বিগ ভলিউমস এন্ড ভেরি জি স্যার, হ্যাঁ এক্সক্লুসিভলি, এটা এটা হয়তোবা, হ্যাঁ ওইটা এটা থাকতে কেন, পারে, আছে। মানে কেন কিন্তু এআরই হবে? কিন্তু আমি যেটা স্যার বলতে চাচ্ছি, হ্যাঁ ওইটা আছে, হয়তোবা আছে, কিন্তু আই ডোন্ট নো, আমি দেখি নাই বা এরকম। যেমন সাপোজ আমাকে বলা মানে নর্মালি মানুষ বলে যে তুমি কোন মাযহাবের অনুসারী, সাপোজ আমি বললাম যে আমি হানাফি মাযহাবের অনুসারী, কিন্তু আমি জীবনে কখনো আবু হানিফার কোনো লেখা বই দেখি নাই। ম্যাক্সিমাম মেজরিটি ফলোয়ার্স এরকম, যে আমি একজন, আমি কোন না, জায়গা থেকে এটা বলতেছি। এটা জাহিদ, তুমি যেটা ক্লেম করছো, ইজ দিস দ্য ওয়ে টু নো অ্যান্ড ফলো এনিথিং, যে আই শুড নো এভরিথিং, এবং না না আমি না যেটা জানি না সেটাকে আমি কেন নাই মনে করব? আমি সেটাই, মনে করব মানে যে ডাক্তারি বিদ্যার যত বইপত্র আছে সেগুলো তো আমার কাছে অপরিচিত এবং মানে আমার পরিজ্ঞাত নয়, তো আমার সে- কগনিজেন্সের বাইরে, তাহলে আমি কি মনে করব? ঠিক। সেটাই স্যার, আমি আমি আমার কথাটা শেষ করি নাই। হ্যাঁ হয়তোবা এই ব্যাপারগুলো আছে, কিন্তু আই ডোন্ট নো বা উই ডোন্ট নো, বা ম্যাক্সিমাম যারা ইসলামিক রাষ্ট্র চায় বা শরিয়া চায়, তারা হয়তোবা তাদের ফলোয়ার্স লেভেলের যারা আছে তারা জানে যে এরকম কিছু একটা আছে, বাট দে ডোন্ট নো, মানে তাদের কোনো ক্লিয়ার কনসেপ্ট বা আইডিয়া নাই। নর্মালি আমরা যেমন আপনি স্যার যেটা ডু বললেন ডু যে, ডু আর দে সাপোজ টু নো, তাদের কি না এটা না না, জানার কথা আমি ছিল? ওইটা বলতেছি না, আমি ওইটা বলতেছি না স্যার, আমি কথাটা শেষ করি। তো ব্যাপারটা হলো কি, যেমন সাপোজ আপনি স্যার ডাক্তারের কথা বললেন, আমি একদম মনে প্রাণে জানি যে ডাক্তারি পড়াশোনা করা হয় ওই জায়গায় একটা কলেজ, ডাক্তারি যে মেডিসিনের কলেজ আছে, ওইখানে গেলেই আমি বিভিন্ন ব্যাপারগুলো জানতে পারবো বা বুঝতে পারবো। আবার ইসলামের ক্ষেত্রে আমরা হয়তোবা এরকম একটা জিনিস মানে ধারণা করে নিই যে এরকম কিছু আছে, দেন আমরা হয়তোবা কোনো অথরিটির কাছে যাব, অথরিটির কাছে গেলে আমরা জানতে পারবো, বুঝতে পারবো, এরকম একটা ব্যাপার হয়তোবা ফলোয়ারদের ভিতরে আছে বা ব্যাপারটা আছে। এবং কি স্যার আপনি যেটা বললেন যে ফিকার বইগুলা লেখা আছে বা আপডেটেড আছে, এখন ব্যাপারটা হলো কি, এগুলা একটা জিনিস মানে প্রতিষ্ঠিত থাকলে যে জিনিস যত সহজে ধরা যায়, যেমন সাপোজ সেকুলারিজমকে আমরা খুব সহজে যতটা বুঝতে পারি, ইসলাম পন্থাকে আমরা খুব সহজে বুঝতে পারি না। না, আমি ওই জাস্ট ওই কথা আম বলে লেভেলের, থাকো যে আম লেভেলের, হ্যাঁ আমি আম লেভেলের পজিশন থেকে বলতেছি আর কি। বইপত্রগুলো আছে, লেখা আছে, হ্যাঁ বায়বীয় নয়, এটা হলো প্রথম এখন, কারেকশন। হ্যাঁ দুই এখন নম্বর এখন কারেকশন হচ্ছে যে যখন আমি ডাক্তারের কাছে জিজ্ঞেস করি, ডাক্তার যখন আমাকে একটা ভুল ট্রিটমেন্ট দেয়, অন্য ডাক্তারের কাছে আমি যাই, এবং এক পর্যায়ে আমরা ওগুলো টেক্সটে আছে কিনা, রিসার্চ পেপার আছে কিনা, পিওর রিভিউ কিনা, সেগুলো আমরা জানতে চাই। কিন্তু সমস্যা হলো ইসলামিক বিষয়ে যখন আমরা কোনো কিছুতে এনগেজ হই,
কারণ ইসলামিক স্কলাররা ভিতরকার বিষয়টা আমাদের সাথে কোনোভাবে শেয়ার করতে চায় না, তাদের মধ্যে একটা ইনটলারেন্স দেখা যায়। তো সে ধরনের এটাই। ইনটলারেন্স তো যে কোনো এক্সপার্টের মধ্যে দেখা যায়। এখন ডাক্তাররা স্যার তো ডাক্তাররা আমাদেরকে ভালো করে দেখে না, এখানে এটা নিয়ে অভিযোগ করলে তারা আমাদের উপর উল্টা ক্ষিপ্ত হয়ে ওঠে যে আমি তো আপনার মতো 10 মিনিট ধরে দেখার দরকার না, আমি তো বুঝে ফেলছি। একই জন অভিযোগ তো আমাদের মাস্টারদের ব্যাপারে, যে খাতাগুলো আমরা ভালো করে পড়ি না, আমরা তো মনে করি যে আমি তো খাতা দেখেই বুঝে ফেলছি খাতার মধ্যে কি আছে, আমারও তো পড়ার দরকার কি। হ্যাঁ হ্যাঁ। এখন স্যার আমি আরেকটু ক্লিয়ার করি। ব্যাপারটা হলো যে যেমন ওই কয়দিন আগে কিছুদিন আগে যে 10 মিনিট স্কুলের যে ব্যাপারটা হলো যে তারা বিভিন্ন ভ্যালু শিখাচ্ছে বা নর্ম শিখাচ্ছে, কিন্তু এই নর্মগুলো কি ইসলাম শেখায় না? আমরা বলি যে ইসলাম তো শেখায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো দিকে যখন তাকাতেন একদম পূর্ণ শরীরে তাকাতেন, মানে এক সাইডে মানে তাকাতেন মুখ না বা ঘুরিয়ে এরকম। তাকাতেন না আর কি। হ্যাঁ, তাকাতেন না। এখন ব্যাপারটা এই মুআমালাতের ব্যাপারগুলা আছে, কিন্তু আমরা কোনো কোর্স আকারে পাই না বা আমরা কোনো সুন্দর প্যাকেজ আকারে পাই না। ঠিক আছে, আমরা জানি যে একটা হাদিসে আছে বা ওইরকম হাদিসে আছে, বা যারা নর্মালি শরিয়া ব্যাকগ্রাউন্ড বা শরিয়াতে পড়ে তারা কতটুকু পায় আমি জানি না। নর্মাল আমরা মানে সেকুলার ব্যাকগ্রাউন্ডে যারা পড়াশোনা করি আমরা কিন্তু ওই ব্যাপারগুলো ওইভাবে পাই না, এই যে মানে আবছা আবছা ছোপ 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 স্টাইলে পাই আর কি। তো আমার আমার ব্যাপারটা হয়েছে যে যে শরিয়ার ব্যাপারটা বা রাষ্ট্রের যে জ্ঞানগুলো আমি অস্বীকার করতেছি না, আছে, এই জন্যই তো আমি বলছি আমি ইসলামী রাষ্ট্র চাই। ঠিক আছে, কিন্তু ওই আমার কাছে ব্যাপারগুলো ছোপ 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 ছোপ, মানে একটা সুন্দর প্যাকেজিং এর ব্যাপারটা আমার কাছে নাই। আমি ফুল জানার দরকার নাই, আমার না, ফুল আমরা ব্যাপারটাকে। আজকের আলোচনাটা পয়েন্ট ওয়াইজ করতেছি, তো সেজন্য আমি বারবার ইন্টারফেয়ার করছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যদিও হ্যাঁ, আমি এটা আমার মানে অভ্যাস না আর কি। হ্যাঁ, অ্যাটলিস্ট আচ্ছা কাপল অফ ইয়ার্স এর মধ্যে আমি এটাকে সংশোধন করার চেষ্টা করেছি। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি যে তোমার কনফিউশনের জায়গাটা কোন জায়গায় আমি বলি, আমার মনে হয় তুমি একমত হবা, যেটা তোমার আচ্ছা, কথার মধ্যে স্যার ক্লিয়ার বলেন হয় না। বলেন বলেন। জি সেটা স্যার। হচ্ছে যে হ্যাঁ, ফেকার কিতাবগুলো সব ফেকার কিতাবের মধ্যে লেখা আছে, সবকিছু আছে, সবকিছু আছে, কিন্তু আমার বিদ্যমান বর্তমান বাস্তবতায় সোজা কথা বাংলাদেশে এখন আমি কি করব, এই শরিয়াটাকে আমি কিভাবে ফলো করব? সব তো রাইট। অ্যাডভান্স পারবো না, আমি শরিয়া বাস্তবায়নে ক্রমধারা করা হচ্ছে, ক্রমধারাটা কি হবে এটা নিয়ে ক্লিয়ার আইডিয়া নাই। নাই, ক্লিয়ার রাইট। আইডিয়া না থাকার কারণে এই কথাটা আসছে যে এগুলো তো সব বায়বীয়, কি করে হচ্ছে কিছুতে বুঝতেছি না। এবং প্রফেসর ইফতিখার হোসেন বললেন যে এটা আমিও বলি যে আসলে ইসলাম বাস্তবায়নের কথা যারা বলে তারা নিজেরাও বোঝে না যে আসলে হাউ টু ডু ইট এবং ইত্যাদিগুলো। তো সেই জন্যে আহ, আহ, যেটা আমি বলতে চাচ্ছি যে এই বিষয়গুলো মানে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে করব, যেমন তোমার কথার মধ্যে আসছে যে ওই অমুক দেশের সংবিধানে এটা লেখা আছে, ওটা এ করা আছে। আমাদের রাষ্ট্র হিসেবে আমাদের সংবিধানটার ব্যাপারে আমরা সবাই একমত হইতে পারি নাই। হ্যাঁ, তো আমাদের এরকম একটা ভঙ্গুর পরিস্থিতির কারণে আমরা আইডিওলজি এবং আমাদের যে বিদ্যমান বাস্তবতা এটার মধ্যে কানেক্ট করতে পারছি না। কানেক্ট করতে না পারার কারণে আমরা দোষগুলো সব আইডিওলজিকে দিচ্ছি, যে এটা তো বায়বীয়, এটার মধ্যে তো কিছু নেই, আমি তো সেটা জানতেছি না। তা কিন্তু আমি তো সব তো জানার কথা না। হ্যাঁ, তাহলে আমাকে আমি যেটা ফলো করছি, কথার কথা তুমি বলছো যে এটা হাদিসে আছে কিনা আমরা জানি না, ইত্যাদি জানি না, এটা তো কোনো পদ্ধতি না ভাই, হাদিসে আছে কিনা জানি না। লোকেরা ফলো করে কালচারকে। এটা রাসূলের সময়ও হয়েছে, রাসূলের সময় যারা সাহাবী ছিল তারা রাসূলের সব কথাগুলো জানতো না, কিন্তু তারা রাসূলের প্র্যাকটিসটাকে মানে ওভারঅল এবং কোনো তার নির্দিষ্ট ইন্টারেস্ট বা প্রয়োজনের বিষয় হলে স্পেসিফিক্যালি তারা জানতো এক্সক্লুসিভলি। কিন্তু রাসূল কি করেছেন না করেছেন, এমনকি সব সাহাবীরা হাফিজও ছিলেন না এবং তারা কোরআনের আয়াতগুলো সব জানতেন না। সুতরাং আমাদের সমাজে, বিদ্যমান সমাজের মধ্যে যেটা আছে সেটার মধ্যে থেকে ভালোটা আমরা গ্রহণ করি, সেটাই ইসলাম। যেটা আল্লাহ রাসূল বলেছেন যে যেটা কল্যাণ তোমাকে উৎফুল্ল করে সেটা ভালো, আর যেটা তোমাকে কুণ্ঠাবোধ তৈরি করে সেটা খারাপ। হ্যাঁ, এখন ইসলামের কথাটা এত বেশি রকমের মানে হাইপার ওয়েতে বলা হয়েছে, কিন্তু ইসলাম জিনিসটা কি সেটা পাশাপাশি কোনো মানে ক্লারিফিকেশন ক্ল্যারিটি করা নেই। হয়নি, রাইট যার রাইট। কারণে এখন কারো মনে হচ্ছে যে হ্যাঁ সেই জিনিসগুলো তো সব বায়বীয়। এবং অ্যাপারেন্টলি তাই মনে হয়, একজন ইসলামের কথা বলে এরকম 10 জনকে, জামাত ইসলামের 10 জন রোকনকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি ইসলামী রাষ্ট্র কিভাবে করবেন, কিছু স্পেসিফিক পয়েন্ট টার্মস অফ রেফারেন্স বলে তাকে বলতে বলা হয়, আমি ড্যাম শিওর যে একজনও বলতে পারবে না। এবং 10 জন 10 রকমের কথা বলবে, একজনে 2-3 রকমেরও বলবে। একই ধরনের চিত্র সব ইসলামিক গ্রুপের মধ্যে আছে। ওকে, এই কারণেই মনে হয় যেন এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে। জি স্যার, এটাই আপনি যেভাবে বলছেন এইভাবেই আমি এই যে এই তাহলে ব্যাপারটা আমি কি তোমার মনের কথাটা বলতে পারছি? অবশ্যই অবশ্যই, হ্যাঁ, পারছেন। কিন্তু এখন স্যার এটা কি আপনি মনে করেন যে এটা আসলে একটা প্রবলেম? আমি যেভাবে
এটা অবশ্যই করছি, প্রবলেম, এটা এবং আসলে এই প্রবলেমকে সমাধান করার জন্যই তো আমরা কাজ করছি। ইব্রাহিম স্যারের কথা থেকে তো সেটা ক্লিয়ার হলো যে আমরা নিজেদের মধ্যে জিনিসগুলো ক্লিয়ার হইতে হবে, কথার কথা। আমি আমি একটু জাহিদকে অ্যাড করতে চাই। ভাই আমি এই কথাটা জাহিদ, এই একলা লাইন কথাটা বলে ফেলি, সেটা হচ্ছে যে এই আমরা আজকে জাহিদের আলোচনার কথা নিয়ে আলোচনা শুরু করলাম, আসলে আমাদের নিজেদের মধ্যেই এই আলোচনাগুলো হওয়া উচিত আমরা যে লিটারেচারগুলো ডেভেলপ করেছি সেগুলোর যেগুলো কোর অংশ সেগুলোর উপরে। আমি খেয়াল করেছি যে আমি কি বলতে চেয়েছি এটা আমার খুব কাছের লোকেরাই কিন্তু ভালো করে বোঝে নাই। ইব্রাহিম হোসেন যেটা বললেন যে কিছু একটা মানে ওনারা মানে মতবিরোধ অ্যাভয়েড করে ওভারঅল অনেক কিছুর সাথে একমত হয়েছে, সেভাবে অগ্রসর হই। কিন্তু যখন আমরা সিরিয়াসলি কিছু করতে যাব তখন সেগুলো কিন্তু মানে প্রবলেম হয়ে দাঁড়াবে। সেজন্য আমাদের কোর আইডিয়াগুলো সিএসসিএস এর, এগুলো সিএসসিএস এর কোর পিপলদের থেকে শুরু করে বাকি লোকদের কাছে ক্রমান্বয়ে ক্লারিফাই করতে হবে। সেজন্য আমাদের এগুলো মনে হয় যেন সপ্তাহে একদিন সময় দিয়া মানে মানে 2-1 ঘন্টা 2-3 ঘন্টা সময় দিয়ে এগুলো আলোচনা করা উচিত আর কি। এভাবে যদি আমরা করি তাহলে একটা সময় আসবে যখন আমাদের কাছে আইডিয়াগুলো ক্লিয়ার হবে আর কি। প্লিজ। তো ওই জাহিদ আজকের যে আলোচনা, এখানে যে টাইটেল যেটা ঠিক করা হয়েছিল, ওখানে যে 3টা পয়েন্ট অনেক হেভি পয়েন্ট, এগুলো আসলে একটাও একদিনে আলোচনা করার মতো না। তো আমার মনে হয় যে আজকে আর রেস্ট অফ দা যে 10 মিনিট আমরা কথা বলবো, আর অন্য আলোচনায় না গিয়ে এই শুধু ইসলাম আন্ডারস্ট্যান্ডিং ইসলামের জায়গাটাতে আমরা স্ট্রিক্ট থাকি, তারপরে আরেকদিন হয়তো সেকুলারিজম নিয়ে কথা বলা যাবে। দ্বিতীয় কথা হচ্ছে জাহিদের যে খুব খুব একটা যে সহজ সরল চাওয়া যে ইসলামের এই জিনিসগুলি পরিষ্কারভাবে আমাদের সামনে টু দা পয়েন্টে ক্লিয়ারলি এটা খুবই কেন। এনকারেজিং, এটা খুবই হ্যাঁ, এনকারেজিং এবং এটা তো খুবই এটা হচ্ছে মানে এটার 2টা দিক আছে, আমি এটাকে দুইভাবে দেখতে চাই। একটা হচ্ছে যে ওই যে মোজাম্মেল ভাইয়ের কথা বলছে যে আসলে ওরকম মানে হিপস অফ লিটারেচার আর দেয়ার, আমরা এর কিছু হয়তো কিয়দাংশ সম্পর্কে জানি আর পড়ি তো নাই। তো এটা হচ্ছে একটা ব্যাপার। আর হচ্ছে এই জিনিসগুলাকে ওরকম পপুলার করার মতো মানসিকতা বা প্রোগ্রাম বাংলাদেশে এই পর্যন্ত কেউ নেই। দ্বিতীয় কথা হচ্ছে ইসলামের কিন্তু মোয়ামেলাতের যে বিষয়গুলা, ফর এক্সাম্পল তুমি বলছো যে যেমন এটিকেট, ঠিক আছে, তোমার ডাইনিং টেবিল এটিকেট কি, এটা নিয়ে একেবারে ক্লিয়ার কাট ইয়ে আছে, উইদাউট কোনো মানে কি বলে মতবিরোধ বা কন্ট্রাডিকশন ইয়া, এগুলো সম্পর্কে খুব সুন্দর স্বচ্ছ কথা বলার এটিকেট কি, এগুলি নিয়ে অনেক সুন্দর নির্দেশনা আছে এবং খুব টু দা পয়েন্টে ক্লিয়ার জিনিস আছে। কিন্তু সমস্যা যেগুলো নিয়ে আছে সেটি হচ্ছে তোমার ওই যে আইনি বিষয়গুলা নিয়ে, ঠিক আছে, তোমার হুদুদ কিরকম হবে, এই তারপরে এরকম হায়ার লেভেলের কিছু জিনিস নিয়ে, ইভেন ইসলামের যে উত্তরাধিকার আইন সেটা নিয়েও কিন্তু খুব একটা ইসলামিস্টদের মধ্যে কোনো ইয়া নাই, অস্বচ্ছতা বা মতবিরোধ নাই, ঠিক আছে। খুব 2-1টা পার্টিকুলার বিষয়ে বিভিন্ন ধরনের মতবিরোধ আছে, এটা বিভিন্ন পক্ষ থেকে। আর হচ্ছে ওই শুধু একটা জায়গায়, যে জায়গায় আমারও পার্সোনাল প্রবলেম, আমি আমি খুব চেষ্টায় আছি যে এরকম একজন উপযুক্ত লোককে, যারা এগুলি নিয়ে স্লোগান দেয়, তাদেরকে আমি জিজ্ঞেস করব যে আসলে ভাই আপনারা আল্লাহর আইন চাই এই কথাটা বইলা কি বুঝাইতে চান, ঠিক আছে, বা এই যে ইসলামী রাষ্ট্র বলতে চান সেই রাষ্ট্রের চেহারাটা কিরকম হবে, এরকম মানে স্পষ্ট একটা আন্ডারস্ট্যান্ডিং জানার আমারও একটা আগ্রহ আসছে। তো সেটা আসলে আমি জানি না, অবশ্যই যারা তোমার এই ধরনের পলিটিক্যাল মুভমেন্ট করতেছে তাদের শীর্ষ পর্যায়ের লোকদের নিশ্চয়ই এই বিষয়গুলো স্পষ্ট, আর নাইলে তো তারা তাদের পুরো লাইফ ইনভেস্ট করতো না হতো সেখানে। নিচের পর্যায়ের কর্মীদের বা রোপণদের হয়তো স্পষ্ট নাই, কিন্তু আহ, তাদের সেই উপরের পর্যায়ের লোকদেরও সেই আন্ডারস্ট্যান্ডিং গুলোর মধ্যেও যে মানে কোনো গ্যাপ থাকবে না সেটা না, সেগুলি আমাদের জানার বিষয় আছে এবং অ্যাড্রেস করার বিষয় আছে। তো এই বিষয়গুলা খুব সহজে এক আলোচনায় বা একটা বই পড়েই সমাধান হবে না, কিন্তু কিউরিয়াস মাইন্ড থাকলে আমরা বিষয়ভিত্তিক ধাপে 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 বিশেষ বিশেষ বিষয় নিয়ে একেবারে ন্যারো ডাউন করে যখন আলোচনা করব, পড়াশোনা করব, তখন অনেক বিষয় আমাদের ধারণাগত স্বচ্ছতা আসবে এবং আমরা অনেক কনফিডেন্ট হব আমাদের মুভমেন্টের ব্যাপারে। মাসুদ মাসুদ কিছু বলেন। হ্যাঁ, আমি আসলে ওই
আজকে তো আসলে অলরেডি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওই যে স্যার যেটা বলছেন যে আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম, সমস্যাটা বোধহয় এই জায়গায় আর কি। তো এখন আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলামটা আমরা এটা নিয়ে একটা বোধহয় একটা মিটিং করতে পারি যে সেখানে আসলে ইসলাম কি। ওই যে জাহিদ যেটা বললো যে একটা বিষয় তো আমাদের একটা একমত হইতে হবে, বা সেই একমতের জায়গাটা কি। তো আমরা তো সেটা জানি অলরেডি, সেটা হচ্ছে তাওহীদ। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে এই যে সৌরভের যে কোয়ারি বা আমাদের আলোচনায় আজকে যে কোয়ারি গুলো উঠে আসছে, এইগুলোর আলোকে একদম ওই যে পয়েন্ট ধরে ধরে, মানে যে কিউ অ্যান্ড অ্যান্সার, কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মতো করে, হ্যাঁ, হোয়াট ইজ ইসলাম, হোয়াট ইজ ইসলামিক শরিয়া, হোয়াট ইজ ইসলামিক স্টেট, হ্যাঁ, এইভাবে প্রশ্ন করে করে এই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার ধরে ধরে এইভাবে একটা আলোচনা আসলে হওয়া উচিত। কারণ আমার কাছে মনে হচ্ছে সমস্যাটা ওই গোড়ার জায়গায়, হ্যাঁ। কারণ এই যে এখানে জাহিদের যে প্রশ্নটা যে সৌদি ওহাবি শরীয়ত কিংবা মিশরি ইখওয়ানি শরীয়ত কি ভিন্ন জিনিস, এই প্রশ্ন থেকে বুঝেই যাচ্ছে যে স্পষ্টত আসলে শরীয়ত জিনিসটা কি, সেটা প্রশ্নকর্তার কাছে ক্লিয়ার না। যদি ক্লিয়ার থাকতো তাহলে এই ধরনের প্রশ্নটা হইতো না, কারণ প্রশ্নটি হচ্ছে একটা মানে ক্যাটাগরিক্যালি ভুল প্রশ্ন। তো এখন আমি যদি এই প্রশ্নের অ্যান্সার না দিয়ে শরীয়ত জিনিসটা কি সেটা তার কাছে ক্লিয়ার করে দিতে পারি, তাহলে সে অলরেডি এই প্রশ্নটারও তার কাছে একটা সলিউশন হয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নগুলোর আলোকে একটা আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলামের একটা ইয়া হতে পারে, মিটিং হতে পারে, বা যেমনি হোক কিছু হতে পারে। ইন্টারেস্টিংলি মাসুদ ভাই বারবার জাহিদ হাসানকে আজকে সৌরভ করতেছে। সরি, হ্যাঁ, এটা ভুল করছি আমি আসলে। আচ্ছা, এটা আমি সৌ- চাচ্ছি যে আমি এখন একটু 2-1 মিনিট কিছু কথা বলবো, এরপরে জাহিদ বলবে, আর লাস্ট কথাগুলো বললে তারপর মিটিংটা শেষ হবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের সমাজে ইসলামটা কিভাবে আসছে। পীর আউলিয়া দরবেশদের মাধ্যমে আসছে, সুফিদের মাধ্যমে আসছে, প্রচারকদের মাধ্যমে আসছে। এটা মানে একটু বিজয়ী হয় নাই। যদিও এখানে সুলতানরা 200-250 বছর স্বাধীন সুলতানরা রাজত্ব করে গেছেন, কিন্তু ওনারা এখানে ইসলাম প্রতিষ্ঠিত করে নাই, বরঞ্চ ইসলাম মানে মানে ওনারা আহ, মানে শাসন পরিচালনা করেছে। তো তো এখানে যে এটা আসছে, তো এখানে যেভাবে চলে আসছে, আসার পর থেকে সেখানের মধ্যে স্যার একটু প্লিজ আমার একটা এই আপনার লাস্ট লাইন নিয়েই কথা, সেটা যদি আপনি পরে ব্যাখ্যা করেন। আপনি বলছেন যে সুলতানরা এখানে শাসন প্রতিষ্ঠা করছে কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করেনি, এটা নিয়ে যদি আরো 2-4 লাইন বাড়াই আমাদেরকে বলেন আর কি। শাসন করছে, শাসন প্রতিষ্ঠা করছে না, শাসন করছে। এখানে আচ্ছা, মুসলমানরা ছিল মেজরিটি, সেখানে মুসলিম সুলতানরা তারা ইয়ার অধীনে ছিল না, মানে দিল্লির অধীনে ছিল না। মুসলিম সুলতানরা সরাসরি তুর্কি খলিফা থেকে এজাজত নিয়ে এখানের মধ্যে শাসন কার্য চালাইছে, এবং সেখানে একেবারে ইসলামী রাষ্ট্র বলতে আমরা যা কিছু বুঝি সবকিছু ছিল। এমনকি আমি হিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর আনোয়ার ইসলামকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি যে বলছেন যে আপনারা যে এখন ইসলামী রাষ্ট্র চান, সেটা তো বাংলাদেশে 200-250 বছর ছিল সুলতানি আমলে, সেখানে কি জিজিএ ছিল? বলে হ্যাঁ, জিজিও ছিল। কিন্তু তখন আমি বলি যে আপনি আমার সাথে এটা নিয়ে আলোচনা করবেন, আমি এটা রেকর্ড করবো। তখন আমাদের ভিডিও ক্যামেরা ছিল না। যখন আমাদের ভিডিও ক্যামেরা আসলো তখন উনি অলরেডি একটা ইউনিভার্সিটির প্রফেসি হয়ে গেছেন। আমি ভাবলাম যে ওনার এই একাডেমিক আলোচনাটা ওনার মানে পলিটিক্যাল মানে কোনো কিছুর জন্য ক্ষতিকর হবে, সেই জন্য আলোচনাটা শোনা হয়নি, আমার মানে রেকর্ড করা হয়নি, কিন্তু ওনার কাছ থেকে শুনেছি। তো এখানে ইসলামী রাষ্ট্র তো ছিল, এটা আমার একটা ধারণা ছিল যে তো আপনি বলছিলেন যে আপনি তো তাহলে আপনার কথা কন্ট্রাডিক্টরি হলো। আপনি বলছেন এখানে ইসলাম প্রতিষ্ঠিত ছিল না কিন্তু ওনাদের শাসন ছিল, আবার আপনি বলছেন এখানে ইসলামী রাষ্ট্রের না না, সবকিছু আমার ছিল। কথা হয়তো আপনি বুঝতে ভুল করছেন, এটা রেকর্ড হচ্ছে, আমরা রিপ্লে করে শুনতে পারবো, অসুবিধা নেই। আমি বলতে চাই এখানে ইসলামী মানে বিজয়ের মাধ্যমে ইসলামী রাষ্ট্র হয়নি। এখানে কনভার্সনের মাধ্যমে, সুফি দরবেশদের মাধ্যমে, প্রচারের মাধ্যমে ইসলাম আসছে। প্রচারের মাধ্যমে ইসলাম আসার পরে মুসলিম মেজরিটির এলাকার মধ্যে ইসলামিক শাসন ছিল 200-250 বছর। কিন্তু এরপর থেকে ইসলামটা যেভাবে চলে আসছে আমাদের এখানে, সেই চলে আসার মধ্যে কিন্তু ইসলামের সামাজিক শরীয়তের সামাজিক আসপেক্টগুলো সেখানে হাইলাইট হয়েছে। এখানে রাষ্ট্রীয় আসপেক্টগুলো ক্রমান্বয়ে চলে গেছে, এবং অন্যান্য আসপেক্টগুলো এখানের মধ্যে আসে না। একটা খণ্ডিত দিন আমরা পেয়েছি। এখন আমরা দেখি যে যখন ইসলামী আকিদা নিয়ে কথা বলা হয়, তখনও কিন্তু যে মানে আকিদার যে মূল অংশটা তাওহিদ কেন্দ্রিক, তাওহিদ
আমি কি মানে 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 নাস্তিকতা অনুসরণ করব না আস্তিকতা অনুসরণ করবো? আস্তিকতা যৌক্তিকতা কি, এবং আস্তিকতার মধ্যে আমি কি একাশ্বরবাদ অনুসরণ করবো, সেটা যৌক্তিকতাটা কি? ইসলাম যে তাওহীদের কথা বলে, এটা যৌক্তিকতাটা কি? এখনো আকীদার মধ্যে সেটা আসে না। মানুষ যখন ইসলামের কথা বলে তখন মানুষ ইসলামকে সুনির্দিষ্ট কিছু আইনের ভিত্তিতে দেখে, যে আইনগুলো ইসলামেরই আইন, কিন্তু এই আইনগুলো ছাড়া আরো আইন আছে এবং এই আইনগুলো প্রয়োগযোগ্যতারও ব্যাপার আছে। এই টোটাল জিনিসটা এখানের মধ্যে আসে নাই। অর্থাৎ ইসলামটা এখানে মধ্যে আসছে একটা ভুলভাবে একটা স্ট্রাকচার গড়ে উঠছে। এখন ভুলভাবে স্ট্রাকচারটা গড়ে উঠছে, আমরা স্ট্রাকচারটা ভেঙে দিয়ে নতুন করে স্ট্রাকচার গড়ে তুলতে পারবো না, কিন্তু এটাকে আমাদের মানে ম্যাসিভলি রিনোভেট করতে হবে। এই ম্যাসিভ রিনোভেট করার জন্য কনসেপ্ট ক্লারিফিকেশনের যে কাজ, সেই কাজগুলো সিএসসিএস শুরু করেছিল, ভালো মন্দ যাই করেছে, এবং এখনো সেটাকে আপহোল করতে চায়। এটা হচ্ছে আমার কথা। এরপরে আমরা পার্টিসিপেন্টরা, সৌরভ তো একবারও ভালো করে বলো নাই, প্রত্যেকের কনক্লুডিং কথা শেষ করে আমাদের আজকে কথা শেষ করতে পারি। আচ্ছা, আমি একটু জাহিদ যেহেতু কথা বলবে, জাহিদকে একটু জিজ্ঞাসা করি যে জাহিদ আমাকে বলছিল যে মিটিংটা শুরুর আগে, কয়েকদিন আগে, যে আজকের এখানে স্যার কি বলবে এটা আমি আন্দাজ করতে পারি, মানে এজ ইফ, তার মানে আমি আসলে সেটা আমার কনভিন্স হওয়ার কিছু নাই, আমার কাছে এগুলো জানা কথাই, এরকম একটা আমার কাছে মনে হয়েছিল। মানে জাহিদের কাছে কি এখনো জাহিদ কি সেই পজিশনে আছো নাকি? জাহিদ কি আবার অফেন্ডেড ফিল করছে কিনা এই ধরনের প্রশ্নে? না না না, অফেন্ডেড এর কিছু নাই। আমি যদি বলি যে এখন ওই পজিশনে আছে কিনা, আছি। আছি বলতে কি, স্যার আসলে মানে যা আমি তো বলছি যে ওই যে আমরা সেকুলারিজম নিয়ে যে কথাটা বললাম, যে একটা টক একদম এরা কিছুদিন আগেই তো কথা হয়েছিল না সেকুলারিজম নিয়ে একটা তো ওইখানে দেখা গেছে যে স্যার যা ইসলাম সম্পর্কে, মানে আমি ইসলাম সম্পর্কে যা বুঝি, যে টলারেন্সের কথা যা করতেছি, প্লুরালিজমের কথা বলতেছি, স্যারের সাথে আমি একমত। কিন্তু আহ, আমার কাছে যেটা মনে হয় ওটা হলো গিয়ে লিঙ্গুইস্টিক জায়গা থেকে, ধরেন আমি আমি যেটাকে হোল্ড করি, ধরেন টলারেন্স বা মুসলিম উম্মার ভিতরে টলারেন্সের যথেষ্ট ঘাটতি, প্লুরালিটির তো ঘাটতি আছেই। আমাদের বাংলাদেশে ইসলামী ওই যে আজকে আহ, জোবায়ের জোবায়ের ভাই একটা পোস্ট করছে যে বাংলাদেশে 15টা ইসলামী দল আছে, 15টা ইসলামী দলের নিশ্চয়ই 15টা এজেন্ডা আছে। এখন একটা দলে যদি এজেন্ডা বাস্তবায়ন করতে যায়, বাকিগুলা কি করবে? অপোজ করবে। সাপোজ একটা দল ক্ষমতায় গেল, ক্ষমতায় যাওয়ার পরে সে বললো যে এটাই ইসলাম, কিন্তু বাকি দলগুলা বলবে যে না, এটা হচ্ছে জালিমের শাসন। ঠিক আছে, তো ব্যাপারটা হলো কি, সবাই তো ওই যে আম যেরকম সবগুলাই আম, কিন্তু একটা কোর ব্যাপার আছে যে সবগুলার আলাদা আলাদা জাতের নাম আছে, কিন্তু কোর একটা বিষয় হলো কি সবগুলাই আম। আর সবাই মুসলিম, এটা ঠিক আছে, কিন্তু তাদের রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং এ অনেক প্রবলেম আছে, ইসলামের আন্ডারস্ট্যান্ডিং এ অনেক প্রবলেম আছে, অনেক ডাইভার্সিটি আছে, এবং কি তারা ছাড় দিতে নারাজ। আমার কথা হয়েছে যে আমার কাছে যেটা মনে হয় যে ট্রুথ মাল্টিপল না, একটা ট্রুথ আছে ঠিক আছে, কিন্তু আমার কাছে ওইটা ধরার মতো না, আমি ওইটা ওই ওই একটা ট্রুথকে ধরতে পারতেছি না। এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ট্রুথটা সবার কাছেই আছে, কিন্তু মানে ওই ট্রুথটা মানে কেমন জানি ধরা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো এক্ষেত্রে ওই টলারেন্স, প্লুরালিজম এগুলো কিন্তু অবভিয়াস, এগুলা ছাড়া মুসলিম উম্মার ভিতরে শান্তি আসবে না, কিন্তু মানুষ মুসলিম গ্রুপগুলো ছাড় দিতে নারাজ, তারা এক গ্রুপ আরেক গ্রুপকে ছাড় একদমই দিচ্ছে না। এখন স্যার যেটা বলতেছেন, স্যার হয়তো বা সেকুলারিজমের একটা সংজ্ঞায়ন করবেন, এটা হলো স্যারের সংজ্ঞায়ন। স্যার ইসলামকে একটা সংজ্ঞায়ন করবে, এটা স্যারের সংজ্ঞায়ন, আরো মাল্টিপল সংজ্ঞায়ন আছে, প্রত্যেকেই নিজেদের মতো করে বুঝে। সাপোজ অধ্যাপক গোলাম আযম উনি বই লিখছে যে ধর্মনিরপেক্ষ মতবাদ। তো ধর্মনিরপেক্ষ মতবাদ বলতে উনি যা বুঝছে, ওনার আন্ডারস্ট্যান্ডিং, যে অনেক ফলোয়ার এটা ফলো করে, যেটা স্যার ফলো করে না। স্যারের ধর্মনিরপেক্ষতা আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট। ঠিক আছে, তো আমি আমি ওইটাই বলতে চাচ্ছি, তো কনসেপ্ট হয়তো বা আমরা আমাদের যারা সিএস এর সাথে কাজ করব, আমরা নিজেদের ব্যাপারে একটা জিনিসে কনভিন্স হব, কিন্তু বাইরের মানুষগুলোকে কনভিন্স করাটা অনেক টাফ, বিশেষ না, এটা করে কারণ তোমার কথাটার পয়েন্টটা কি? পয়েন্টটা এটাই যে স্যার সেকুলারিজম বলতে স্যার যে জিনিসটা বুঝে বা যে জিনিসটা বুঝাইতে যাচ্ছে, ওইটা হলো গিয়ে অপূর্ণাঙ্গ একটা ব্যাপার, ওইটা হলো কি ইসলামাইজ করা, কাস্টমাইজ করা আর কি ব্যাপারটা। ওই দর্শন আমি না, কতটুকু চর্চা করব, আমি আমি তোমাকে দর্শন। বলি, মনে করো আমের মধ্যে ডিফারেন্স আছে, নামের মধ্যে ডিফারেন্স আছে, আমের স্বাদের মধ্যে ডিফারেন্স আছে, সাইজের মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু কেউ যদি আম খেতে চায়, যে কোনো একটা আম, সেটা মানে আম্রপালি হোক, সেটা রূপালি হোক, সেটা ল্যাংড়া হোক, যে কোনো একটা খেলেই তার আম খাওয়াটা হয়ে গেল।
এই আইডিয়াটা আমাদের প্রমোট করা উচিত। আমি ব্যক্তিগতভাবে করার চেষ্টা করি যে এটা ব্যাপারে গোলাম আজম সাহেবের সাথে আমার মিলে, যে আপনি কোন একটা ইসলামী দলের সাথে শরিক হয়ে যান। ইয়াসির কাদি যে রেফারেন্সটা বলেছে প্রফেসর ইব্রাহিম, সেটার সাথেও মিলে। আপনি কোন একটা ইসলামী দলের সাথে শরিক হয়ে যান, তাহলে তো হলো, আপনার একটা দায়িত্ব পালন হলো। আপনি যদি কোনোটার সাথে শরিক হইতে না পারেন, আপনি নিজে একটা উদ্যোগ গড়ে তুলবেন। এই ব্যাপারে প্রফেসর গোলাম আজম সাহেব, ইব্রাহিম, ইয়াসির কাদি এবং আমার পজিশন তো সেম, যে উই মাস্ট বি ডুইং সামথিং। এখানে তো স্যার মেইন প্রবলেম, যে আপনি যে বললেন যে আমি একটা ইসলামিক দলের সাথে শরিক হব, কেন আমি একটা ইসলামিক দলের সাথে শরিক হতে হবে? আমি যদি ইসলামী দলের সাথে শরিক হতে না চাই, সম্মিলিত উদ্যোগ নেওয়ার জন্য, কারণ একা একা সমাজ পরিবর্তন করা যায় না। সমাজ পরিবর্তন করার জন্য মানে যে কোনো একটা কিছুর কনসলিডেশন দরকার পড়ে। এই যে আমি একটা উদাহরণ বলি, যে মানে কাঠের মধ্যে প্যারাক ঢোকানোর জন্য হাতুড়ি দরকার পড়ে, তাহলে সেরকম একটা অর্গানাইজড ফোর্সের দরকার আছে। অর্গানাইজড ফোর্স কোনোটার সাথে যদি আমি একমত না হই, তাহলে অর্গানাইজ ফোর্স নতুন একটা গড়ে তোলার ব্যাপারে আমাকে একটা দল কায়েম করে ঘোষণা দিতে সেটা না, বাট আই মাস্ট বি, মানে আই ক্যান কন্ট্রিবিউট, আই মাস্ট বি সিরিয়াস টু ডু ইট। এখন আল্লাহ আমাকে দিয়ে যদ্দূর করবেন সেটার বিষয়। এবং কি কারণে আমি একটা ব্যক্তি উদ্যোগ নিচ্ছি, কি কারণে আপনারা আমার সাথে আছেন, বিকজ আপনারা একটা তাড়না বোধ করছেন যে আমাদের কিছু একটা করা উচিত, অথচ আমরা এই 15টার কোনোটার সাথে, বা এই 25টার বা এই 30টার, এই 50টার কোনোটার সাথে একমত হতে পারছি না, সেই জন্যই আছেন। এবং সেভাবেই এখন করে। স্যার জি, এখানে যেমন সাপোজ ধরেন 10 মিনিট স্কুল, হ্যাঁ, ওরা কি একটা ইসলামী প্রতিষ্ঠান নাকি একটা সেকুলার প্রতিষ্ঠান? সাপোজ আমি মনে করি না যে ওরা একটা মানে ইসলাম বিদ্বেষী প্রতিষ্ঠান। সাপোজ আমি কোনো মনে করি না, আমি মনে করি না যে না, 10 এখন মিনিট স্কুল একটা তুমি যে ইসলাম বিদ্বেষী প্রশ্নটা প্রতিষ্ঠান। করছো, হ্যাঁ। ইসলামী এবং সেকুলার বলতে আমরা কি বুঝি সেটা অনুসারে যদি ধরি, যে মানে যেখানে কোরআন হাদিস পড়ানো হয় সেটা ইসলামী, আর যেখানে কোরআন হাদিস পড়ানো হয় না, গণিত বা ফিজিক্স পড়ানো হয়, কেমিস্ট্রি, সেটা সেকুলার। সেই হিসেবে তারা সেকুলার। আবার আপনি বললেন যে নলেজ ইটসেলফ মানে ইসলামিক, ঠিক আছে, মানে নলেজ ইটসেলফ ইসলামিক। তাহলে ব্যাপারটা হলো কি সেকুলারিজম আর তাহলে সেকুলার জ্ঞানটা ইসলামিজম, হ্যাঁ, সেকুলার জ্ঞানটা ইসলামিক, কারণ ওই যে আমি এটাই বলতে যাচ্ছি ওই যে স্যার। তাহলে কি সেকুলারিজম আর ইসলামিজম কি প্যারালাল কিছু? এখন প্যারালাল হিসেবে তো সমাজের মধ্যে দিন প্লাস ভার্সাস দুনিয়া, ইসলাম ভার্সাস সেকুলার গুলো কায়েম করেছে গরমেজ, প্রফেসর ডক্টর গরমেজের যে আলোচনাটা, আহমেদ গরমেজের যে আলোচনা উনি বলেছেন, রেফারেন্স দিয়ে বলেছেন এবং ফিকার টার্ম দিয়ে বলেছেন, ওকে। এবং সেই আলোচনাটা তো আমি এডিট করেছি এবং সিএসসি তে পাবলিশ করার জন্য চেয়েছিলাম, কিন্তু যারা এটা করেছে তারা আমাকে এই পর্যন্ত পারমিশন দেয় নাই, সেজন্য করা হয়নি। যাই হোক, আমাদেরকে আইডিয়াটা প্রমোট করতে হবে যে এই যে মিসকনসেপশন গুলা সমাজের মধ্যে আছে, সেগুলোর ক্লারিফিকেশন আমাদেরকে দিতে হবে। এবং এই ক্লারিফিকেশন দেওয়ার ক্ষেত্রে দুইটা কাজ আমাদের করতে হবে। উই হ্যাভ টু অপোজ দ্য রং কনসেপ্ট, অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ টু প্রপোজ দ্য রাইট সলিউশন। দুইটা কাজ আমাদের একসাথে করতে হবে। রাইট, রাইট, আমি ওইটাই বলতে যাচ্ছি স্যার। সাপোজ সেকুলারিজম যদি ভ্যালু নিউট্রাল হয়, আমার কোনো আপত্তি নেই। সেকুলারিজম ভ্যালু নিউট্রাল না, প্রবলেম হলো কি আমাদের বাংলাদেশে সেকুলারিজম বলতে যা চর্চা হয়, বা ওই বামপন্থীরা বা সবাই চাপাই দিয়ে যেটা আমাদেরকে চাপাই দিতে চায়, ওটা হলো কি ওয়েস্টার্ন ভ্যালুস, জাহিদ ভাই, আমি একটু যদি ইন্টারাপ্ট করি, প্লিজ ডোন্ট মাইন্ড। আপনি স্যার বলতেছিল যে গোলাম আজম, মোজাম্মেল স্যার এবং হচ্ছে যে কি ইয়াসির কাদি, ওনাদের তিনজনের বক্তব্য সেম এই ইস্যুতে, যে আমাদের কিছু একটা করতে হবে, এবং সেজন্য আমি কোন একটা চলমান দলের সাথে হয়ে কাজ করব, না হয় আমি নিজে যদি কারোর সাথে একমত হতে না পারি, নিজে উদ্যোগ গ্রহণ করবো, কিছু একটা করার চেষ্টা করবো আল্লাহর আদেশ মান্য করার জন্য। এখন এই কারণে স্যার বলতেছে যে কি উনি নিজে একটা উদ্যোগ করতে চাচ্ছেন বা সামহাট। আপনি বলেন যে এই জায়গায় সমস্যা, এটাই মূল সমস্যা। এটাই মূল সমস্যা, এই প্রশ্নের উত্তর হচ্ছে না, আপনারা তো অন্যদিকে চলে যাচ্ছেন। এটা কিভাবে মূল সমস্যা, আপনি এটা ক্লিয়ার করেন। আমি বুঝি নাই, আমি বুঝাইতে পারি নাই। তাইলে ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, আমি হ্যাঁ, একটা ইসলাম, আমি স্যার বুঝি বলছে নাই যে বলেই তো আমি প্রশ্নটা করছি। রাইট, হ্যাঁ হ্যাঁ, আমি বলতে যাচ্ছি যে স্যার বলছে যে একটা ইসলামী দলের সাথে থাকতে হবে। সাপোজ একটা সেকুলার গ্রুপ, সে যদি সমাজে ভালো কিছু করতে চায়, সাপোজ 10 মিনিট স্কুল, সে সমাজে ভালো, জাহিদ 10 মিনিট স্কুলে জয়েন করলো, তাহলে কি হ্যাঁ, মানে তাইলে এটা আমার দিনের উদ্দেশ্য। রাইট, রাইট, আমি ওটাই বলতে চাচ্ছি। এখানে তো আরেকটা প্রবলেম আছে, এখানে আপনার সমস্যাটা আরো কোর। আপনি 10 মিনিট, এই যে যেমন ধরেন আপনি ধরেন গোলাম আজমের কথা বলেন, ওনার একটা দল আছে, এটার সাথে আপনি 10 মিনিটকে কেন তুলনা করছেন? 10 মিনিট সৌরভ আপনি কি জামাতের স্কুলে যাবেন নাকি 10 মিনিট স্কুলে যাবেন? সৌরভ আব্দুল্লাহ, মনে করো মানুষের সমাজের কালচারাল, ইকোনমিক, সোশ্যাল, পলিটিক্যাল
নানা ধরনের আসপেক্ট গুলো আছে। এর মধ্যে থেকে কোনো একটা ব্যক্তি বেছে নিবে যে সে কথার কথা মানে এডুকেশন সেক্টরে কাজ করবে, তাহলে রাইট, এডুকেশন ওইটাই। সেক্টর পিন ডাউন হওয়ার পর দিয়া মেবি হি ইজ প্রেফারিং 10 রাইট, টু ওয়ার্ক। রাইট, থ্যাংক কিন্তু ইউ। তার এখন বাট শোনো, কিন্তু কথাটাই ওভাবে আগায় নাই। না কথাটা কথাটা যাই, আগাইছে যে না কি 10 মিনিট কথাগুলা স্কুল তো শেষ আমাদেরকে, ইসলামিক হিসেবে গেছে। না সৌরভ, কথাটা তো কথাগুলো তো উড়িয়ে গেছে। আমাদেরকে কথাগুলোর সেন্সটা বুঝে নিতে হবে। কথা বলার সময় তো আমরা নিজেরাই কেউই সেভাবে মানে ভালোভাবে বলতে পারি না। আমাদের কথাগুলো আমরা রেকর্ডগুলো পরে যখন শুনি, আমি প্র্যাকটিক্যালি এই কাজটা করি, এটা মাসুদ খুব ভালো করে জানে। আমার কাছে মনে হতো না আমি এটা এভাবে না বলে ওইভাবে বললে ভালো হতো। তো আমরা যারা শ্রোতা আছি, আমরা স্পিকারকে এই ধরনের একটা মানে ইয়া করা উচিত আর কি, সহযোগিতা করা উচিত যে কি বলতে চেয়েছে সেটা আমাদের বুঝে নেওয়া উচিত। সেটা হচ্ছে এখন কেউ যদি এডুকেশন সেক্টরে কাজ করবে, সেই নিয়তে সে 10 মিনিট স্কুলে কাজ করলো, তাহলে সে ইসলামের কাজ করলো কিনা? প্রচলিত অনুসারে সেটা হয় নাই। প্রচলিত স্ট্যান্ডার্ড অনুসারে সিএসসি এর কোনো ইসলামের কাজ না, এই জন্য লোকেরা আমাদেরকে কোনো ডোনেশনও দেয় না, কথার কথা। তো এই সেটা আমি আমি আমার মুসলিম উম্মার, আমার মুসলিম কান্ট্রির মানুষগুলার নিরক্ষরতা দূর করতে যাচ্ছি। এটা হলো গিয়ে আমি মনে করলাম যে এই দিনের খেদমত, এই হিসাবে আমি টেনমি স্কুলে কাজ করতে গেলাম। তাহলে তাহলে এটা অন ইসলামিক কোনো কাজ হবে কিনা, বা এটা ওই যে স্যার যেটা বললেন, যে অধ্যাপক গোলাম আজম যেটা বললেন যে কোন একটা ইসলামী দল, বা আমি বললাম যে কোন একটা ইসলামিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকা, আমি কেন টেনমি স্কুলকে অন ইসলামিক প্রতিষ্ঠান মনে করব? কেন আমি টেনমি স্কুলে থাকতে পারবো না? কেন আমি টেনমি স্কুলের হয়ে কাজ করাটাকে ইসলামিক কাজ মনে করবো জাহিদ, না? আমাদের মানে 9টা বেজে গেছে তো, শেষ করতে হবে, সেজন্য জি স্যার, তোমাকে আমি ওকে, ঠিক করছি, আছে, সরি। ঠিক আছে স্যার। আমরা বড় হওয়ার আমি- কথা তোমাদের উপরে যে কোনো আপার হ্যান্ড নিচ্ছি সেটা না। না না স্যার, এটা হচ্ছে যে গোলাম আজম সাহেব এই যে একামতের দিন এবং খেদমতের দিনের যে পার্থক্যটা করেছেন ওনার একামতের দিনের বইয়ের মধ্যে, এই জিনিসটা কিন্তু একটা প্রচন্ড ভুল জিনিস, এবং এটার কারণে কিন্তু অনেক ধরনের মানে ইয়া সৃষ্টি হয়েছে, ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। আমার কথা হচ্ছে যে ইসলামের সামগ্রিকতার আন্ডারস্ট্যান্ডিংটা কেউ যদি তার ইন্টেনশন মনের মধ্যে, নিয়তের মধ্যে নিয়ে স্পেসিফিক কোনো বিষয়ে এনগেজ হয়, এবং যেসব বিষয়ে সে এনগেজ হয় নাই সেখানে যখন প্রসঙ্গ আসে, প্রয়োজন আসে, তার সুযোগ আসে কন্ট্রিবিউট করা, তখন সে কন্ট্রিবিউট করে, তাহলে সে ইসলামের মধ্যেই আছে এই কথাটাই বলতে হবে। রাইট। ওকে, এই নতুন আন্ডারস্ট্যান্ডিংটা আমি ইয়ে করছি। আর হলো যে প্রফেসর ইব্রাহিম হোসেন, মাসুদ, সৌরভ যদি কনক্লুডিং কিছু কথা বলো, 1 মিনিট করে বলে শেষ করে দিই। না, আমার কনক্লুডিং কথা শুধু এইটাই যে তাহলে আমরা নেক্সট আরেকটা মানে এটার ফলো আপ মিটিং দেওয়া দরকার, যেখানে ইসলামের যে কোর বিষয়গুলো আছে জি জি জি। সেগুলো নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, কারণ আজকে তো আর কথাগুলো হয়েছে, কোনো আমরা কোনো কনক্লুশনে তো পৌঁছতে পারি না। এই ধরনের আলোচনার সৌরভ মধ্যে যে জায়গাতে ছিল সেই জায়গাতেই আছে, সে লাস্ট পর্যন্ত সেটা বলছে, এবং আমার ধারণা এখনো তাই আছে। সরি, সৌরভ না, জাহিদ। সরি জাহিদ, সরি সৌরভ। না, আমার তা মনে হয় না। তবে আমাদের এই আলোচনাটা সপ্তাহে কমপক্ষে 1 দিন বা ম্যাক্সিমাম 2 দিন করে করতে হবে, এবং এই আলোচনার মধ্যে আমরা স্যার আমি একটা মানে বলি, এসে একদিন মানে সপ্তাহে 1 দিন 2 দিন হয়তো বা আমার জন্য একটু টাফ হয়ে যাবে, কারণ আমার আরো কিছু কাজ করতে হয়। তো তো এই জন্য মানে সপ্তাহে মানে রেগুলার টাইম দেওয়াটা হয়তো বা একটু এই আর কি। আচ্ছা, এটা সুবিধাজনক ভাবে যেভাবে করতে হবে। ইব্রাহিম ভাই বলেন। আমার খুব বেশি কিছু বলার নাই। আমি এর আগেও রিপিটেডলি মাসুদকে বা আপনাকে কথা বলছি যে এই আমাদের এক ধরনের রিটেন কিছু হওয়ার দরকার, টপিক ঠিক করে। যেমন এই যে এখানে ইসলাম পন্থা, সেকুলারিজম, আদার কি কি জিনিস আমরা মনে করি যে এগুলি সম্পর্কে আমাদের মধ্যে অস্বচ্ছ ধারণা আছে, বা এগুলো সম্পর্কে আমাদের আরো বেশি পড়াশোনা করা দরকার বা আলোচনা করা দরকার, চর্চা দরকার। সেই তালিকাটা তৈরি করে আমরা যদি অ্যাকর্ডিংলি একটা প্ল্যান করতে পারি, যে ফর এক্সাম্পল ইসলাম সম্পর্কে আমরা আলোচনা করার জন্য আমাদের রিকোয়ার্ড রিডিং গুলো কি কি, এখানে আমরা এটা যদি সিলেকশন করি সেটা। তারপরে হচ্ছে আমরা সেকুলারিজম নিয়ে যখন আমার যে 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 এই প্রোগ্রামটা আমাদের হবে, সেটার জন্য আমরা রিকোয়ার্ড রিডিং গুলো কি কি সেটার একটা যদি তালিকা করি, এভাবে করে ক্লোজ গ্রুপের মেম্বার কয়জন আমি আসলে জানি না, ঠিক আছে। এখানে কি আরো কেউ আছে বা কাউকে অ্যাড করা যায়? করা গেলে সেটা করে এরকম একটা প্ল্যান বইতে একটা ফিক্সড ডেটে পাঠচক্র হিসেবে এটা করা যেতে পারে। সেটা করলে আমরা মনে হয় 5-6 পরে এটার একটা রেজাল্ট পাওয়া যাবে। স্যার আমার কাছে মনে হয় যে ক্লোজ গ্রুপের মেম্বার এত বেশি রাখা মানে ঠিক হবে না। মোটামুটি অল্প কিছু মানুষ থেকে যদি
এ করে হয়তো বা আরো বেশি ফ্রুটফুল হ্যাঁ, হবে। মানুষ মানুষ অল্প থাকার দরকার আছে, কিন্তু সেই অল্পের মধ্যেও তুমি, তারপরে মাসুদ, সৌরভ আব্দুল্লাহ এদের মতো কোয়ালিটি ইনপুট দেওয়ার মতন লোক থাকা দরকার। তো আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট হচ্ছে যে আমি এখানে সবচেয়ে আনফিট। তো এই জন্য আমি যাদেরকে ফিট মনে করি এরকম লোকদেরকে আমি ফ্লোর দিই এবং রেকমেন্ড করি। তো আমি মনে করি যে ওই এখানে যদি সম্ভব হয় আবুল কালাম আজাদকে ইনপুট করা যায় কিনা সেটা আপনারা চিন্তা করবেন। আচ্ছা, তো আজাদ স্যার অলরেডি আছেন ওখানে সম্ভবত। হ্যাঁ আজাদ হ্যাঁ স্যার আছেন। আছে আছে। তো ইয়াতে এই সৌরভ, তুমি তো ভালো করে একবারও বলো না, একটু যদি সংক্ষেপে, আমাদের তো শেষ করতে হবে, 9:05 হয়ে গেছে। দুঃখিত, আমি আজকে আর ভালো মতো বলতে চাচ্ছি না, আমাদের তো ফলো আপ হবে ইনশাল্লাহ, শুনেই কথা বলা যাবে। মাসুদ? না, আমি তো কনক্লুডিং কথা বলেই ফেলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।